আসসালামু আলাইকুম, শুভ সন্ধ্যা। আমার সুপ্রিয় দর্শক শ্রোতা, আপনারা যে যেখান থেকে আমাদের শিক্ষা আলোর বিশেষ টক শো অনুষ্ঠানটি দেখছেন, আপনাদের সবাইকে আমি আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি। আমাদের আমি আপনাদেরকে আরো ধন্যবাদ জানাচ্ছি, কারণ আপনারা জানেন প্রিয় দর্শক শ্রোতা, আমাদের অনুষ্ঠানটি শিক্ষার আলোর বিশেষ টক শো অনুষ্ঠানে শিক্ষার কথা, সমকালীন শিক্ষা নিয়ে ভাবনা, আমাদের শিক্ষকের ভাবনা কি, এই সব আলোচনা আমরা করে থাকি, আলোচনা এবং সমালোচনা করে থাকি আমাদের আজকের এই শিক্ষার আলো বিশেষ টক শো অনুষ্ঠানে। প্রিয় দর্শক শ্রোতা, আপনারা আমাদের সঙ্গে শেষ পর্যন্ত থাকবেন। আর প্রিয় দর্শক শ্রোতা, আপনাদের যদি গুরুত্বপূর্ণ কোনো মতামত থাকে, আমাদের কমেন্টস করে আমাদের শিক্ষাআলো.com এর বক্সে আমাদের সাথে শেয়ার করবেন। প্রিয় দর্শক শ্রোতা, আপনাদেরকে আরো অবগত করছে, আমাদের শিক্ষাআলো.com অনুষ্ঠানে বাংলাদেশের বিভিন্ন জেলা থেকে গুণী শিক্ষক মন্ডলী, প্রফেসর, কর্মকর্তা, বিভিন্ন ধরনের সাইড থেকে আমরা শিক্ষক মন্ডলী বা গুণী গুণী যারা আমাদের সমাজের আলোকিত শিক্ষক যারা আছেন, তাদেরকে আমাদের এই শিক্ষার আলো বিশেষ টক শো অনুষ্ঠানে আমরা আমন্ত্রণ জানিয়ে থাকি। ওনাদের জীবনের কথা, ওনারা যে সমকালীন সময়ে যে ভূমিকা পালন করছেন আমাদের সমাজে শিক্ষার্থীদের জন্য, সেই কথাগুলো আমরা, পেছনের কথাগুলো আমরা আমাদের এই অনুষ্ঠানের মাধ্যমে আলোচনা করে থাকি। তাই আমার প্রিয় দর্শক শ্রোতা, আপনাদেরকে আমি বিনয়ের সাথে অনুরোধ করছি, আপনাদের যদি কোনো গুরুত্বপূর্ণ মতামত থাকে আমাদের সঙ্গে শেয়ার করবেন, আর আমার অতিথিবৃন্দুর গুরুত্বপূর্ণ কথা আলোচনা আপনারা শুনবেন। প্রিয় দর্শক শ্রোতা, আপনাদের সঙ্গে আছে আমি লুৎফুন্নাহার লিপি আপা। তাই প্রিয় দর্শক শ্রোতা, আপনাদের সঙ্গে আমার আজকের যে অতিথি মন্ডলী আছে, আমি আমার অতিথি মন্ডলীর সাথে আপনাদের পরিচয় করিয়ে দিচ্ছি। আমাদের সাথে যুক্ত আছেন কিশোরগঞ্জ সদর উপজেলা থেকে নওগাঁ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের একজন দক্ষ সহকারী শিক্ষক, যিনি আমাদের শ্রেষ্ঠ কিশোরগঞ্জ জেলায় সদর উপজেলায় একবার শ্রেষ্ঠ শিক্ষক হয়েছেন এবং কিশোরগঞ্জ জেলায় একবার শ্রেষ্ঠ শিক্ষক হয়েছেন 2017 এবং 2019-এ। সে শ্রেষ্ঠ শিক্ষক মন্ডলীকে জনাব আলাম নাসরা ম্যাডামকে আপনাদের মাঝে হাজির করেছি। আলাম নাসরা পা, কেমন আছেন? হ্যালো, আলম নাসরা পা, আমাকে শুনতে পাচ্ছেন? জি আছি আপু, হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম আপা, আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের শিক্ষা আলো জি আপু, এই শুনতে বিশেষ পাচ্ছেন? টক শো অনুষ্ঠানে। ওয়ালাইকুম সালাম আপা, জি শুনতে পাচ্ছি। বিশেষ টক শো অনুষ্ঠানে আপনাকে শুনতে পাচ্ছেন? আপনাকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি আমাদের আজকের এই অনুষ্ঠানে আপনার মতো একজন গুণী শিক্ষক, আপনার মতো আমাদের একজন গুণী শিক্ষক, যিনি আমাদের এই বর্তমান অবস্থায় সংস্কৃতিতে ওনার পাঠদান চলমান আছে, সে শ্রেষ্ঠ শিক্ষককে আমি আজ হাজির করেছি। ঠিক আছে আপা, আপনি আমাদের সঙ্গে সংযুক্ত থাকেন, আমি পরবর্তীতে আবার আপনার সাথে যুক্ত হব। আমাদের সঙ্গে আরেকজন আলোচক আছেন কুমিল্লা 14গ্রাম উপজেলার শিবের বাজার সরকারি প্রাথমিক বিদ্যালয়ের একজন করোনাকালীন শিক্ষা যোদ্ধা, যাকে বলবো এই সমকালীন সময়ে আমাদের অসুস্থ পরিবেশে নিজের কথা চিন্তা না করে শিক্ষার্থীদের কথা চিন্তা করে উনি অনবরত ক্লাস নিয়ে যাচ্ছেন শিক্ষার্থীদের জন্য। সে শিক্ষা যোদ্ধা জনাব ফারজানা লিজাপা। আপা আসসালামু আলাইকুম। জি আপা, আসসালামু আলাইকুম। আপা ভালো আছেন? জি আলহামদুলিল্লাহ ভালো আছি। আপনি ভালো আপা আছেন? আপনাকে আমাদের, জি আমরা আলহামদুলিল্লাহ ভালো আছি। আপা আপনাকে আমাদের শিক্ষার আলো বিশেষ টক শো অনুষ্ঠানে স্বাগতম জানাচ্ছি। আপা আপনি আমাদের সঙ্গেই থাকুন, আমি পরবর্তীতে আবার আপনার সাথে যুক্ত হব। আমাদের সাথে আরেকজন আলোচক আছেন আমাদের 14গ্রাম উপজেলার বুলকরা ইসলামিয়া আলিম মাদ্রাসার ইংরেজি একজন প্রভাষক। আমাদের শুধু ইংরেজি প্রভাষক বলবো না, উনি একজন জেলা অ্যাম্বাসেডর এবং মানে গুরুত্বপূর্ণ ভূমিকা, যদি 14গ্রাম উপজেলায় কোনো গুরুত্বপূর্ণ ভূমিকা হয়ে থাকে, আমাদের এই জনাব জাকির স্যার গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকেন। আমরা জানি একজন জেলা অ্যাম্বাসেডরের অনেক দায়িত্ব। স্যার, জাকির স্যার, আসসালামু আলাইকুম। জাকির স্যার আসসালামু আলাইকুম। আমাকে শুনতে পাচ্ছেন? আনমিউট করতে হবে। আসসালামু আলাইকুম আপা, কেমন আছেন? ওয়ালাইকুম সালাম আপনাকে জাকির। অসংখ্য ধন্যবাদ। আলহামদুলিল্লাহ জাকির।
স্যার, আপনাকে আমাদের শিক্ষার আলো বিশেষ টক শো অনুষ্ঠানে স্বাগতম জানাচ্ছি। প্রিয় দর্শক শ্রোতা, আপনাদের আপনাকে সঙ্গে ধন্যবাদ আমরা আপা। আজ তিনজন গুণী শিক্ষক মন্ডলী আপনাদের মাঝে হাজির করেছি। ওনাদের মনের কথা, ওনাদের যে এই যে সমকালীন সময়ে ওনারা এত ভূমিকা রাখছেন আমাদের দেশের জন্য, শিক্ষার্থীর জন্য, আমাদের শিক্ষা পরিবারের জন্য। আমরা আজকে তিনজন অতিথি থেকে ওনাদের মনের কথা জানবো, ওনাদের অবদান সম্পর্কে আমরা জানবো। তাই আপনাদের তিনজনকে আমি আমাদের শিক্ষা আলো বিশেষ টক শো অনুষ্ঠানে আবারও স্বাগতম জানাচ্ছি। প্রিয় দর্শক শ্রোতা, আমরা প্রথমে যাব আমাদের নাসরা আলম ম্যামের কাছে। আমরা নাসরা আলম ম্যাম জানি, আমরা ইতিমধ্যে জেনেছি নাসরা আলম ম্যাম ওনার নিজ উপজেলায় দুবার শ্রেষ্ঠ শিক্ষক হয়েছেন। উনি এই যে আমাদের করোনাকালীন সময় কোভিড-19 কারণে যে আমাদের শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ আছে, সেই শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ থাকার সময় যে শিক্ষার্থীদের লেখাপড়ার কথা চিন্তা করে নাসরা আলম অনবরত ক্লাস নিচ্ছেন আমাদের এই ভার্চুয়াল জগতে। এমনকি আমরা জানি মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার উদ্যোগে আমাদের শিক্ষা বান্ধব সরকার, আমরা সবাই জানি শিক্ষা বান্ধব সরকার আমাদের শিক্ষার্থীদের কথা চিন্তা করে সরকারি ভাবে ওনার নেতৃত্বে যে সংসদ টিভিতে ক্লাস হচ্ছে, সেই সংসদ টিভিতে আমাদের জনাব নাসরা আলম ম্যাডাম অনবরত ক্লাস নিচ্ছেন। ম্যাডাম, আমাকে শুনতে পাচ্ছেন? নাসরাপা, হ্যালো নাসরাপা, আপনি আনমিউট করতে হবে। নাসরাপা, আমরা তো ইনশাল্লাহ আমরা জেনেছি আমরা আপনার সম্পর্কে অনেক কিছু জেনেছি। আপনি একজন গুণী শিক্ষক বলে আপনাকে আমরা ক্ষান্ত করব না। আপনি অলরাউন্ডার, জাতির জন্য কাজ করছেন। আমার এখন আপনার কাছে প্রশ্ন, এই যে কোভিড-19 কারণে আমাদের দেশের শিক্ষা পরিবেশ যে স্থগিত হয়ে আছে, সমকালীন সময়ে আপনি যে অনবরত অনলাইন জগতে শিক্ষার্থীদের জন্য ক্লাস নিচ্ছেন, সংসদ টিভিতে ক্লাস নিচ্ছেন, অনুভূতি গুলো আমাদের দর্শকদের উদ্দেশ্যে একটু মনের কথাগুলো শেয়ার করবেন। নাসরা ম্যাডাম, আপনার সাউন্ডে আমি একটু সমস্যা শুনতে পাচ্ছি। আপনার এখানে কোনো ডিভাইস কি এক্সট্রা? ধন্যবাদ এমন এক প্ল্যাটফর্মে আমাকে কথা বলার সুযোগ করে দেওয়ার জন্য। হ্যালো হ্যালো, নাসরাপা আমাকে শুনতে পাচ্ছেন? হ্যালো, প্রিয় দর্শক শ্রোতা, আমরা মনে হচ্ছে আমাদের জনাব নাসরা আলমের সাথে আমরা নেটের সমস্যা হচ্ছে, তাই আমাদের কথা শোনা যাচ্ছে না। আমরা পরবর্তীতে নাসরাপা যখন আমাদের সাথে যুক্ত হবে, আমি আবার নাসরাপার কাছে যাব। এ পর্যায়ে আমি যাচ্ছি ফারজানা লিজার কাছে। জনাব ফারজানা লিজা, আপনি, আমরা জানি কুমিল্লা জেলায় আপনি যখন একদম করোনাকালীন একদম প্রচন্ড, তখন কি বলবো, লকডাউনের সময় আপনি একদম শিক্ষার্থীদের কথা ভেবে আপনি কিন্তু অনবরত ক্লাস নিচ্ছেন, এটা আমরা সবাই দেখতে পাচ্ছি ভার্চুয়াল জগতে। আমার প্রশ্ন, আপনি আপনার শিক্ষার্থীদের সাথে যে আপনার বিদ্যালয়ের শিক্ষার্থীদের নিয়ে আপনি কিভাবে কাজ করছেন, আপনি আমাদের উদ্দেশ্যে একটু প্রকাশ করুন। ফারজানা লিজা। জি, অনেক ধন্যবাদ ম্যাম আপনাকে আমাকে অনেক সুন্দর এবং গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন করার জন্য। আর আমি আরো ধন্যবাদ জানাচ্ছি এই মুহূর্তে আমাদের সাথে যারা যুক্ত আছেন এবং
যারা আমাদেরকে দেখতে পাচ্ছেন। তো আসলে আমাদের মার্চ মাসের শেষের দিকেই করোনার কারণে সারা বাংলাদেশে শিক্ষা প্রতিষ্ঠান যখন বন্ধ হয়ে যায়, ঠিক যেদিন আমি শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ হয়েছে একদম সেদিন যে কোনো এক কারণে আমরা অনেক দেরি হয়ে গিয়েছিল আমাদের বাসায় ফিরতে। তো সেদিন আমাদের কচি কাঁচা মুখগুলোকে মনে হচ্ছিল যে কেমন জানি নিজের হৃদয় থেকে ওই দিন আরো বেশি অনুভব করেছিলাম ওদেরকে, যে আসলে ওদেরকে কোথায় কিভাবে আমরা রেখে যাচ্ছি। তো সেদিন বিদ্যালয় থেকে আসার পর সেদিন রাত থেকেই আমার মাথায় ঢুকেছে যে না, আসলে করোনা যাই করুক যেটাই করুক অন্তত আমি আমার শিক্ষার্থীদের সাথে যোগাযোগ কিছুতে বন্ধ রাখবো না। ঠিক সেদিন থেকে আমার মাথায় এই চিন্তাটি কাজ করে ঢুকেছে এবং আমি কয়েকদিন ধরে আমি অনেক চিন্তা করে দেখেছি যে কিভাবে আমি আমার শিক্ষার্থীদের সাথে যোগাযোগ করতে পারি এবং অন্তত তাদের পড়াশোনা শতভাগ তো তখন আর দেওয়ার মতো পরিস্থিতি ছিল না, অন্তত তাদেরকে কিভাবে পড়ার টেবিলে রাখা যায় নিয়মিত, বা আমিও ওদের কাছাকাছি থাকতে যোগাযোগ করতে পারি, ওদের কাছাকাছি যেতে পারি, সে অনুযায়ী আমি কয়েকদিন অনেক চিন্তা ভাবনা করে তো দেখেছি যে তখনও আসলে আমাদের কুমিল্লা তো কোনো অনলাইন ক্লাস শুরু হয়নি, অন্যান্য জেলাতে হয়তো ছিল। তো তখন আমি অনেক চিন্তা ভাবনা করে দেখেছি যে আমার স্কুলটা হচ্ছে গ্রামাঞ্চলে, মোটামুটি বলা যায় একেবারে অজপাড়া গানা, আবার একদম শহরও বলা যায় না আর কি। তো আমি অনেক সবগুলো স্টুডেন্টের তো আমার মাথায় আছে যে কে কোথায় আছে বা কার বাড়ি কোথায়, সে অনুযায়ী অনেক মাথা খাটিয়ে আমি দেখেছি যে আসলে আমি ফেসবুক আইডিতে আমার সাথে অ্যাড করতে পারবো না আমার সমস্ত স্টুডেন্টকে, কারণ আমাদের যে বিদ্যালয়ে আমি আছি এখানে আমাদের বিদ্যালয়ে প্রায় 600-র কাছাকাছি ছাত্রছাত্রী, অনেক বেশি। তো এখানে দেখা গেছে যে সব মিলিয়ে 100 জনকেও আমি ফেসবুকে অ্যাড করতে পারবো না, কারণ ওনাদের অনেকেই ফেসবুক আইডি নেই। তখন আমার মাথায় একটি জিনিস একটি ইয়ে কাজ করে যে আসলে ইমো আইডি হয়তো দেখা যায় যে গ্রামাঞ্চলও সবার থাকে। তো এর মধ্যে 600 স্টুডেন্টকে তো আর আমার সাথে একার পক্ষে যোগাযোগ করা সম্ভব নয় ওদের সাথে। তো আমি এই পঞ্চম শ্রেণীর যারা আছে ওদের কথা আগে চিন্তা করেছি, যে বিশেষ করে আমি পঞ্চম শ্রেণী গোলাপ শাখার শ্রেণী শিক্ষক, তো সে অনুযায়ী ওদের সবার নাম তথ্য মোবাইল নাম্বার আমার কাছে ছিল। তো আমি নিজ উদ্যোগে সবাইকে এক এক করে প্রতিদিন 39 জন ছাত্রছাত্রী আমার শাখায়, একদম সবার সাথে আমি যোগাযোগ করি, আল্লাহর রহমতে সবাই মোবাইল নাম্বার আমার কাছে ছিল। তো যোগাযোগ করে আমি দেখেছি যে এখানে 39 জনের মধ্যে আমার 20 জন স্টুডেন্টকে আমি প্রথম দিনে পেয়ে গিয়েছি, যে আমার ওই অভিভাবকদের ওনাদের সবার ইমো আইডি আছে। যা হোক আমি অনেক আশার আলো দেখতে পেয়েছি যে না, ওদের সাথে আমি যোগাযোগ করতে পারবো, ওদের পড়াশোনা আমি চালিয়ে যেতে পারবো যেভাবে হোক। এরপর বাকি যারা আছেন 20 জন বাদ দিয়ে 39 জনের মধ্যে আমি ওনাদেরকে তাড়া দিতে শুরু করি যে আপনারা ইমো আইডি দ্রুত একটা করে ইমো আইডি আপনারা খুলে নেন। তখন ওনারা আমার কথা মতো দেখা গেছে যে আমি আজকে বলেছি ঠিক আগামী দিনের মধ্যে অনেকেই ইমো আইডি খুলে ওনারা আমার সাথে যোগাযোগ করেছেন। শেষ পর্যন্ত 5 জন স্টুডেন্টকে আমি পারিনি আমার ইমো গ্রুপে অ্যাড করতে। তখন আমি এই 39 জনের মধ্যে 5 জনকে বাদ দিয়ে বাকিগুলো সবাইকে নিয়ে আমি ইমুতে একটি গ্রুপ খুলি, যে আমরা শিবের বাজার সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক এবং ছাত্রছাত্রী। তো এটি একদম মার্চের শেষের দিকেই আল্লাহ রহমতে সেদিন থেকে যে আমাদের শুরু হয়েছে পড়াশোনা। প্রতিদিন আমি একদম প্রতিটি ছাত্রছাত্রীকে আমি কল দিয়েছি নিজ উদ্যোগে, আমি নিজ উদ্যোগে ওদেরকে কল দিয়ে ওদের সাথে কথা বলেছি, গ্রুপে কল দিয়েছি, এরপর আলাদা করে ওদের আইডিতে পার্সোনাল আইডিতে আমি কল দিয়েছি, কল দিয়ে আমি ওদের পড়াশোনার খবর নিয়েছি, আর প্রতিদিন ওদেরকে বাড়ি কাজ দিয়েছি আমি গ্রুপে, বাড়ি কাজগুলো আমি লিখে পাঠিয়ে দিয়েছি। ওরা এরপর দিন আমি যে সময় দিয়েছিলাম ওদেরকে দিয়েছি, ঠিক ওই সময়ের আগে ওরা আমাকে বাড়ি কাজ করে আল্লাহ রহমতে সবাই পাঠিয়ে দেয় প্রতিদিন।
এর মধ্যে ধন্যবাদ। শুক্রবারও বাদ যায়নি, শুক্রবারও কিন্তু বাদ যায়নি। আমার টার্গেট হ্যাঁ, ছিল যে আমাদের ফারজানা ম্যাডাম, আমি আপনার সাথে আমি আরেকটু প্রশ্ন যুক্ত করতে চাচ্ছি, যে আমরা কিন্তু প্রতিনিয়ত দেখছি যে আপনি যে আপনার শিক্ষার্থীদের সাথে ক্লাস করছেন বা এগুলি আপনি বাড়ির কাজগুলি আপনি আবার যে ওরা যে আপনাকে ফিডব্যাক দিচ্ছে, যে এটা কিন্তু সবচেয়ে বড় পজিটিভ দিক আমাদের, যে বা শিক্ষার্থীরা যখন আমাদেরকে কাজ ফিডব্যাক দেয় তখন কিন্তু আমার কাজের গতি আরো বেড়ে যায়। তাহলে এই যে আপনার শিক্ষার্থীরা আমি দেখেছি যখন ফিডব্যাক দেয় তখন আপনি এগুলি পোস্ট দেন, কিন্তু এটাও আবার অনেকে আলোচনা সমালোচনা করে থাকে যে মানুষকে দেখানোর জন্য। এই বিষয়টা আপনি কিভাবে দেখছেন? আচ্ছা, অনেক ধন্যবাদ আপনাকে। আমি কিন্তু যেদিন থেকে কাজ শুরু করেছি সেদিন থেকে আমি পোস্ট করিনি। আর আমার কোনো কাজই আমি লোক দেখানোর জন্য করিনি। আমি যেটুকু করেছি, আসলে আমাদের বিদ্যালয় হচ্ছে আমরা প্রতিটি শিক্ষক আমরা প্রতিযোগিতা করে পাশের স্কুল থেকে কিভাবে আমাদের রেজাল্ট ভালো করা যায় বা উপজেলাতে কিভাবে আমরা সব থেকে ভালো রেজাল্ট করতে পারি, ওই ধরনের একটা প্রতিযোগিতামূলক মনোভাব নিয়ে আমরা সবসময় বিদ্যালয়ে কাজ করি। তো আমি তো এটা একটা মোক্ষম সুযোগ আমি পেয়েছি যে করোনাকালীন সময় আমি ভালো করে কাজে লাগাবো। এজন্য আমি প্রথম থেকে পোস্ট করিনি। আমার স্টুডেন্টরা একদিন গ্রুপে আমি কথা বলার সময় ওরা বলে যে ওই যে ম্যাম আমরা তো এখন এই কাজগুলো করছি, আমরা একটা ছবি তুলে রাখি, আপনি আমাদের একটা ছবি তুলে দেন সবার। তখন আমার মাথায় আসলো যে না, আসলে তো হয়তো করোনা একদিন চলে যাবে, কিন্তু আমাদের কাজগুলো, আমরা যে করোনাকালীন সময়ে কাজগুলো করে আসছি, এগুলো তো আমাদের হয়তো কিছুদিন পরে ওরা অনেক বড় হবে আল্লাহর রহমতে। এখন 5-এ পড়ে ওরা, ওরা হয়তো অনেক ভালো পজিশনে যাবে। তখন ওরা ওদের খাতাগুলো নাম রুল নং সহকারে আমার আইডিতে পোস্ট করা আছে। তখনই আমার মাথায় এটা আসে যে না, এই কাজগুলো আমাদের একটা স্মৃতি হয়ে থাকুক। সেজন্য এটা আমার হোক বা আমার ছোট্ট কচি কাঁচা স্টুডেন্ট যারা আছে ওদের কথা চিন্তা করে আমি বেশি করেছি, যে ওরা এক সময় ধন্যবাদ। দেখবে যে না, করোনাকালীন সময়টাতে ওরা কি করেছিল ওরা দেখবে। আপনাকে অনেক ধন্যবাদ ধন্যবাদ। ম্যাম। ধন্যবাদ। ধন্যবাদ ফারজানা ম্যাম, আপনি আপনার মনের কথা এত সুন্দরভাবে প্রকাশ করতে করেছেন, আপনাকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। আপনি আমাদের সঙ্গে যুক্ত থাকেন, আমি পরবর্তীতে আপনার সাথে আবার যুক্ত হব। এ পর্যায়ে যাচ্ছি আমি আমাদের জনাব জাকির স্যারের কাছে। স্যার শুনতে পাচ্ছেন? জাকির স্যার, জাকির স্যার আমাকে শুনতে পাচ্ছেন? জি, শুনতে পাচ্ছি আপা। জি, শুনতে পাচ্ছি। জাকির স্যার, আপনাকে আমাদের আজকের এই শিক্ষার আলো বিশেষ টক শোতে আমি আপনাকে আবারও ধন্যবাদ জানাচ্ছি, কারণ আপনি আছেন একটি আহ ইসলামিয়া আলিম মাদ্রাসা। আমরা জানি একজন মাদ্রাসা শিক্ষক হয়ে আপনি মাদ্রাসা শিক্ষক, আপনি কিন্তু একজন ইংরেজি প্রভাষক এবং জেলা অ্যাম্বাসাডর। আমরা অনেকেই বলে কি যে মাদ্রাসা শিক্ষক মানে হুজুর, আমাদের হুজুর বলে কি আমরা কিছু ওইভাবে নিচ্ছি না, কারণ আপনি যে জাকির স্যার যে এত কিছু করছেন এই দুনিয়াকে, আপনার ভিতরের যে আলো আছে সে আলো ছড়িয়ে দিচ্ছেন শিক্ষার জগতে শিক্ষার্থীদের জন্য। আপনি আপনার ভাবনা চিন্তা যে আমি শিক্ষার্থীদের জন্য আমি কি করব, জাকির স্যার আপনাকে আমি বিনয়ের সাথে বলছি আপনার যে ভাবনাগুলো আজ আমাদের দর্শকদের সাথে শেয়ার করুন। আপনি কিভাবে প্ল্যাটফর্ম জগতে এসেছেন, কিভাবে অ্যাম্বাসাডর হয়েছেন, সবকিছু আমাদের সাথে শেয়ার করুন জনাব জাকির সাহেব। ধন্যবাদ লিপি আপা আপনাকে। এবং প্রথমেই আমি শুভেচ্ছা জানাচ্ছি আজকের অনুষ্ঠানে যারা শ্রোতা হিসেবে আছেন, আপনাদেরকে আমার পক্ষ থেকে আন্তরিক অভিনন্দন এবং শুভেচ্ছা। আপনি অত্যন্ত সুন্দর একটা প্রশ্ন করেছেন লিপি আপা, যে আহ, হ্যালো, হ্যালো, জাকির স্যার আমাকে শুনতে পাচ্ছেন? আমরা জাকির স্যার আপনাকে শুনতে পাচ্ছি না। হ্যালো, প্রিয় দর্শক শ্রোতা, আমরা জাকির স্যার থেকে বিচ্ছিন্ন হয়েছি নেটের প্রবলেমের কারণে। আমরা জাকির স্যার যখন আমাদের সাথে আবার যুক্ত হবে আমরা আবার জাকির স্যারের কাছে তার ওনার মনের কথা শোনার জন্য আমরা আবার যাবো। এই পর্যায়ে আমি যাচ্ছি আমাদের আলাম নুসরা ম্যাম, আপনি আমাকে শুনতে পাচ্ছেন? আলাম নুসরা ম্যাম, আপনি আমাকে শুনতে পাচ্ছেন? জি আপু, জি শুনতে আপা। পাচ্ছি। আমাদের প্রিয় দর্শক শ্রোতা, আজ আমাদের মনে হচ্ছে নেটের অনেক প্রবলেম, আমাদের অতিথিবৃন্দরা নেট থেকে বিচ্ছিন্ন হয়ে যাচ্ছে।
আলম জি মুস্তাফা, আপনার কাছে আমি প্রশ্ন রেখেছিলাম। আচ্ছা, আমাদের জাকির স্যার আমাদের সাথে জয়েন করেছে, আমরা আবার যাচ্ছি জাকির স্যারের কাছে যাচ্ছি। জি জাকির স্যার, আপনি শুরু হ্যাঁ করেন। আপনাকে আমি আপনাকে হ্যাঁ আপনাকে আমি আবারও ধন্যবাদ একটু জানাচ্ছি এবং আমার প্রিয় দর্শক বিন্দু যারা আছেন, সরি, তাদেরকে আমি ধন্যবাদ জানাচ্ছি। আপনি অত্যন্ত সুন্দর একটা প্রশ্ন করেছেন যে আমার এই অনলাইন জগতে আসা, অর্থাৎ আইসিটি জগৎ। যদিও আমি একজন ইংরেজি প্রভাষক, ইংরেজি শিক্ষক, ইংরেজি ব্যাকগ্রাউন্ডে আমি পড়াশোনা করেছি, এবং কিভাবে আমি আইসিটি নিয়ে কাজ করার আগ্রহটা কিভাবে হলো সেটা আপনি জানতে চেয়েছেন। আপনি আপনারা জানেন, সবাই অবগত আছেন যে আমাদের দেশে শিক্ষা ব্যবস্থাটা তিনটি ধারায় পরিচালিত। একটা হচ্ছে সাধারণ শিক্ষা, মাদ্রাসা শিক্ষা এবং কারিগরি শিক্ষা। আর মাদ্রাসা শিক্ষা বলতে কিন্তু আরবি পড়ছে, এবং এখানে শুধুমাত্র আরবি হাদিস কোরআন এরকম পড়ানো হচ্ছে। বাট আমি প্রথমেই ধন্যবাদ দিতে চাই আমাদের মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনাকে এবং আওয়ামী লীগ সরকারকে, যে আওয়ামী লীগ সরকার যখন 1996 সালে ক্ষমতায় আসে, তখন এসে কিন্তু মাদ্রাসা শিক্ষার আধুনিকায়নের জন্য পদক্ষেপ গ্রহণ করে, এবং তারই অংশ হিসেবে কিন্তু পরবর্তীতে 2009 সালে যখন মাননীয় প্রধানমন্ত্রী আবার ক্ষমতায় আসেন, আসার পরেই কিন্তু মাদ্রাসা শিক্ষাকে জেনারেল শিক্ষার সাথে একটি সামঞ্জস্যপূর্ণ, অর্থাৎ একটি করেছে। সম সিলেবাসের পর্যায়ে নিয়ে আসার জন্য কিন্তু ওনারা পদক্ষেপ নিয়েছেন। এবং আপনারা হয়তো অনেকেই জানেন না, আপনারা যারা জেনারেলে পড়াশোনা করেন, আমিও একসময় হয়তো এটা জানতাম না। এখন বর্তমানে যেটা হচ্ছে, মাদ্রাসা কলেজে আমরা যা পড়াচ্ছি, স্কুলে আমরা যা পড়াচ্ছি, আপনার প্রাইমারি স্কুলে যা পড়াচ্ছেন, হাই স্কুলে যা পড়াচ্ছেন, কলেজে যা পড়াচ্ছেন, সেম বইগুলো কিন্তু আমাদের মাদ্রাসার স্টুডেন্টরা পড়ছে। এবং অতিরিক্ত তারা শুধু অ্যারাবিক সাবজেক্ট হিসেবে ওরা একটু বেশি পড়ছে, যে কারণে আমরা এসএসসি পরীক্ষা যেটা দেওয়া হয় সেটা হয় আমাদের 1300 নম্বরের। বাট মাদ্রাসা শিক্ষার্থীরা দাখিল পরীক্ষা দেয় কিন্তু 1600 আর 1700 নম্বরের। এবং ইন্টারমিডিয়েটেও সেম ভাবে এখানে 400 নম্বর তারা মাদ্রাসা শিক্ষার্থীরা বেশি দিতে হয় অ্যারাবিক এবং হাদিস বিষয়ের জন্য। তো আসলে যখন আমি আমার চাকরি জীবনটাতে, আমি যেহেতু আগে কলেজে টিচার ছিলাম, আমি আসলে এই পর্যায়ে যখন আমি মাদ্রাসায় এসে জয়েন করার পর থেকেই কিন্তু আমার কাছে মনে হলো যেন যে এই জগৎটা, এখানকার ছেলে মেয়েরা এবং এখানকার শিক্ষকরা অনেক বেশি পিছিয়ে আছে। মাদ্রাসা শিক্ষকরা প্রযুক্তিতে, বিশেষ করে একটা কথা আছে যে কম্পিউটার ধরলে, মোবাইল ধরলে, অনেকের মধ্যে আমাদের এই ধরনের একটা, যারা আমরা অ্যারাবিক লাইনে পড়াশোনা করি তাদের মধ্যে এই ধরনের একটা বিশ্বাস ছিল। এবং আপনি জেনে অবাক হবেন, আমি যখন প্রথম এই মাদ্রাসাতে জয়েন করি 2014-তে জয়েন করার পরে, আমি একটা কম্পিউটার, আমার একটা ল্যাপটপ সবসময় আমি ব্যবহার করতাম। যেহেতু আমি পাওয়ার পয়েন্টের কিছু কাজ জানতাম, সেই কাজগুলো করার জন্য, আমার শিক্ষার্থীদের সাথে শেয়ার করার জন্য আমি কিন্তু পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশন দিয়ে ক্লাস শুরু করেছি, আমার জীবনের প্রথম ক্লাসটা। তো যখন আমি এটা আচ্ছা আচ্ছা। নিয়ে যেতাম, সবাই অবাক হয়ে তাকাতো, আর কি করে, এই লোক তো পাগল হয়ে গেছে। আমার সহকর্মীরা অনেকে আমাকে একটু ব্যঙ্গ করে মাঝে বলতো যে মেশিন ম্যান আসছে। আসলে এটা আমার কাছে খুব উপভোগ করতাম। আমি যখন মেশিন নিয়ে যাই, এই কম্পিউটার নিয়ে আমি ক্লাসে যাচ্ছি, প্রজেক্টর নিয়ে যাচ্ছি, ওদের প্রজেক্টর গুলো সরকার দিয়েছে বাট ব্যবহার করতে পারছে না, এরকম অনেক প্রতিষ্ঠান আছে। এই দায়বদ্ধতা থেকে আমি চিন্তা করলাম যে না, সরকারি সম্পদ নষ্ট হতে দেওয়া যাবে না, আমাকে সহযোগিতা করতে হবে। তো সেই জন্য আমি আমার শিক্ষা প্রতিষ্ঠানে যখন শুরু করলাম, আমি প্রথম আসলে ধন্যবাদ না দিলেই নয়, আপনার মাধ্যমে আমি আমার প্রিয় অধ্যক্ষ একেম নুরুল আলম ফারুকী এবং আমার গভর্নিং বডির মাননীয় সভাপতি ডক্টর আব্দুল মান্নান, হ্যাঁ, আমাদের যে গভর্নিং বডির সভাপতি এবং আমাদের অধ্যক্ষ মহোদয়, দুজনে আমাকে যথেষ্ট রকমের সাপোর্ট করেছেন, সহযোগিতা করেছেন, এবং আমার যে কাজগুলো সেগুলো ওনারা অ্যাপ্রিসিয়েট করেছেন। এবং অ্যাপ্রিসিয়েট করা থেকে আমি যখন অ্যাম্বাসেডর সম্পর্কে জানতে পারলাম, যে সারা দেশে ফেসবুকে যখন আমি দেখি যে আইসিটি নিয়ে কাজ করছে, নিজের ধারণাটা অন্যকে জানাচ্ছে, আমি এটা খুব ফিল করি। কারণ একজনকে যদি আমি জানাইতে পারি, এটা আমার কাছে মনে হয় যে আমি একটা পর্বত শৃঙ্গ জয় করতে পেরেছি, যে আমি একজনকে একটা কিছু শিখাতে পারতেছি, একজনের সাথে শেয়ার করতে পারছি।
থেকেই কিন্তু আমি অ্যাম্বাসেডর হওয়ার জন্য চেষ্টা করলাম। 2017 সাল থেকেই আমি চট্টগ্রাম উপজেলায় আছে কানাচে প্রতিটি প্রতিষ্ঠানে আমি ঘুরে ঘুরে শিক্ষকদেরকে বিভিন্ন সময়ে যে পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশন ব্যবহার করে কিভাবে ক্লাস নিতে হয়, যে মাল্টিমিডিয়া ক্লাসগুলো কিভাবে করতে হয়। আপনারা জানেন যে মাননীয় প্রধানমন্ত্রী কার্যালয়ের এ2আই প্রোগ্রামের একটা ইয়ে আছে যে এমএমসি মাল্টিমিডিয়া ড্যাশবোর্ড। ওখানে যে এমএমসি ক্লাসগুলো দেওয়ার আমি বিভিন্ন কিছু ক্রাইটেরিয়া আছে এ2আই এর যে অ্যাম্বাসেডর হওয়ার জন্য, সেগুলো আমি যখন ফিল আপ করি আমাদের উপজেলা শিক্ষা অফিসার মহোদয়ের যে সহযোগিতা নিয়ে আমি একটা দরখাস্ত করি। তার পরবর্তীতে আমি অ্যাম্বাসেডর নিযুক্ত হই। অ্যাম্বাসেডর নিযুক্ত হওয়ার পরে আমি সারা দেশে শিক্ষকদের সাথে কাজ করছি এবং সকলের এই কাজগুলো আমি উপভোগ করছি। এবং আমার যারা সহকর্মী আছেন এবং যারা অন্যান্য প্রতিষ্ঠানে আছেন এই শিক্ষকতা প্রফেশনে, তাদেরকে সহযোগিতা করছি। পাশাপাশি অন্যান্য প্রফেশনে যারা আছেন বিভিন্ন সময় তারা আমার সাথে সহযোগিতা চাচ্ছেন, আমি জাকির স্যার, তাদেরকে সহযোগিতা জাকির স্যার করতে আমি পেরে নিজেকে ধন্য মনে করছি। জাকির স্যার আমি আপনার সাথে আরেকটু প্রশ্ন সংযোগ করতে চাচ্ছি না, এটা আমার জানার কৌতূহল। আমরা জানি আপনি যখন প্রথম অনলাইন জগতে প্ল্যাটফর্মে ক্লাস নিচ্ছিলেন, আপনার ক্লাস নেওয়ার একটা ছবি কিন্তু ভাইরাল হয়েছিল। ভাইরাল হওয়ার কারণে, এটি আমি যতটুকু জানি, ইউনিস থেকে লোক এসেছে আপনাকে আপনার বাড়ি থেকে তুলে নিয়ে গেছে। আমরা একটু ওই কাহিনীটা জানতে চাচ্ছি জাকির স্যার। আসলে এটা কোনো কাহিনী না, এটা হচ্ছে একটা সাধারণ হুম একটা বিষয়। কারণ হুম দেখেন, যখন করোনা শুরু হলো 17 মার্চের প্রোগ্রামের পর 18 মার্চ থেকে যখন আমরা বন্ধ দিয়ে দিলাম, আমি 22 মার্চ আমি প্রথম ক্লাস নিয়ে শুরু করি। যে যখন আমি অনলাইনে ক্লাস করার জন্য চেষ্টা করলাম, অনলাইনে ক্লাস দেব বা করব, ওরকম চিন্তা ভাবনা থেকে যখন করতে গেলাম, তখন তো করা লকডাউনের দেশ, ঘর থেকে বের হওয়া যাচ্ছে না, দোকানপাট বন্ধ। ওই আচ্ছা অবস্থায় আমি আসলে চিন্তা করলাম কিভাবে আমি ক্যামেরা স্ট্যান্ডের ব্যবস্থাটা কিভাবে করতে পারি। তো ক্যামেরা স্ট্যান্ডের ব্যবহারটা কিভাবে করতে পারি সেটা জানার জন্য করার জন্য কিন্তু আমার পার্শ্ববর্তী আমার বাড়ির পাশে একটা স্কুল আছে, সেটা হচ্ছে রানীর বাজার উচ্চ বিদ্যালয় এবং রানীর বাজার সরকারি প্রাথমিক বিদ্যালয়। ওই রানীর বাজার হাই স্কুলের একটা কক্ষে আমি ব্যবহার করার জন্য গিয়েছিলাম। ওদের ওখানে কোনো টেবিল ছিল না, কারণ কনস্ট্রাকশন কাজ চলছিল। এবং তখন ওই অবস্থায় আসলে প্রাথমিক বিদ্যালয়ে ওইটা ব্যবহার করতে পারবো কিনা আমার একটু কনফিউশন ছিল। তারপরে আমি কি করলাম, আচ্ছা হাই স্কুলের ওই স্যারের সাথে যোগাযোগ করে ওখানে ওদের একটা কক্ষ ব্যবহারের জন্য শুরু করে দিলাম। কিন্তু দুর্ভাগ্য হলো ওখানে কোনো ধরনের টেবিল চেয়ার পেল না। তখন আমি যারা কনস্ট্রাকশন কাজ করে তাদের যে মাচাতে তারা কাজ করে, ওই দাঁড়িয়ে আস্তর দেয় ওয়ালে, ওই মাচাটাকে ব্যবহার করলাম। এবং ওদের দেওয়া একটা রড এবং একটা ইট, এই দুটোর সাথে আমি একটু রশি দিয়ে বেঁধে ওইটার সাথে আমি মোবাইলটাকে আটকাইয়া কিন্তু ক্লাস নেওয়া শুরু করে দিলাম। এবং এইভাবে কিন্তু আমি একটা সময় যখন লকডাউন একটু শিথিল হলো, শিথিল হওয়ার পর আমি যখন একটা টাইফয়েড নিলাম, টাইফয়েড নেওয়ার পরে আমি একদিন কৌতূহলবশত আমি বললাম যে আরে ওই যে ফারজানা আপা যেটা বললেন যে করোনা একদিন শেষ হয়ে যাবে, কিন্তু এই যে করোনার সময় কষ্ট করলাম, সেই কষ্টটা কিভাবে করলাম এটা একটু স্মৃতি রেখে দেই। আসলে ছবি তোলার মতো ওরকম কেউ ছিল না। তখন আমি কি করলাম, ক্লাস শেষ করে জাস্ট ক্যামেরাটা ওখানে লাগানো ছিল, ভিডিওটা বন্ধ ছিল যেহেতু ক্লাস শেষ হয়ে গেছে। ওই অবস্থায় আমি আরেকজনকে ডেকে এনে আমার কয়েকটা পিক নিলাম। ওই পিকটা কিন্তু আমি ফেসবুকে পোস্ট করেছি অনেক পরে, অনেক প্রায় 2 মাস পরে। 2 মাস পরে যখন ফেসবুকে পোস্ট করলাম, তখন আমাদের দৈনিক শিক্ষাবার্তা.com, শিক্ষাবার্তা.com পত্রিকার এটা সর্বাধিক শেয়ার হয়েছিল আমার এই নিউজটা। এবং তার পরবর্তীতে যখন জুন মাসের 12 তারিখ মেবি, এই জুন মাসের 12 তারিখে আমার একজন সহকর্মী মনোহরগঞ্জ উপজেলার হুসেন মোহাম্মদ আপন স্যার, এই হুসেন মোহাম্মদ স্যারের প্রোফাইল পিকে দেখলাম যে স্যার যে অনলাইনে ক্লাস নিচ্ছেন, সেই ক্লাস আমার খুব ভালো লেগেছে। লাগার পর আমি চিন্তা করলাম, আরে আমি আমার কাছে যে এরকম একটা ছবি আছে অনলাইন ক্লাসের, আমি একটু দিয়ে রাখি আমার প্রোফাইলে। ওই দিন আমি আসলে একবারে করে মাননীয় ডাকু টেলিযোগাযোগ মন্ত্রী জনাব মোস্তফা জামাল বড় যারা উচ্চ পদস্থ আছে ব্যক্তিবর্গ আছেন, ওনাদের নজরে আসলে এবং আমার এই ছবিটি ভাইরাল হয়ে যায়। ভাইরাল হওয়ার পরবর্তীতেই স্যামসাং বাংলাদেশ কর্তৃপক্ষ, যিনি স্যামসাং এর ওনার,
তিনি আমাকে এবং বাংলাদেশের কান্ট্রি ডিরেক্টর তিনি আমাকে ফোন করেন, ফোন করে আমার সাথে সাক্ষাৎ করার জন্য ওনারা আমাকে ইনভাইটেশন জানান। তারপরে ওনারা আমাকে এক বাড়ি থেকে ঢাকায় নিয়ে গেলেন, নিয়ে আমাকে অনেক গুলো ডিভাইস পুরস্কার দিলেন। এবং সেই থেকে আসলে ওই জিনিসটা ছিল কাকতালে, আমি নিজেও জানতাম না যে ওইরকম ভাইরাল হয়ে গেছে কিছু। আমি সারাদিন ওই দিন কিন্তু আমাদের উপজেলা 14 উপজেলা অনলাইন যে মাদ্রাসা, সেই অনলাইন মাদ্রাসার প্রতিষ্ঠার জন্য ওই দিন আমাদের শিক্ষা অফিসার মহোদয়ের সাথে মিটিং ছিল। এবং ওইখান থেকে এসে বিকেল বেলা আমি শুনি যে আমার এই ছবি ভাইরাল হয়েছে, বিভিন্ন জাকির পত্রিকা স্যার, নিউজ হয়ে গেছে। আসলে ধন্যবাদ জাকির স্যার, আপনাকে অসংখ্য ধন্যবাদ। আপনি আপনার মনের কথা, আপনার যে অভিভূক্তি আপনার ভিতরে জমা ছিল আমাদের সঙ্গে শেয়ার করেছেন, আপনাকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। আর আরেক ধন্যবাদ জানাচ্ছি স্যামসাং কোম্পানির যারা কর্তৃপক্ষে আছেন তাদেরকে ধন্যবাদ জানাচ্ছি, কারণ আমাদের শিক্ষক মন্ডলীর যে কষ্টের কথা, যে কষ্ট করে অনলাইন ভার্চুয়াল ভাবে যারা ক্লাস নিচ্ছে, ওদের দুঃখটা যে স্যামসাং কোম্পানির কর্তৃপক্ষ আমাদের বাংলাদেশের দুঃখটা একটু সম্মানিত বুঝতে পেরেছেন। হ্যাঁ, তাই তাদেরকে আমি আবার অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। জাকির স্যার, আপনি অসংখ্য ধন্যবাদ, আপনি আমাদের সঙ্গে যুক্ত থাকেন, আমি পরবর্তীতে আবার আপনার কাছে আসবো। প্রিয় দর্শক শ্রোতা, আমি দুঃখের সঙ্গে জানাচ্ছি আজকে আমাদের নেট এত দুর্বল বা নেটের এত সমস্যার কারণে আমার অতিথি মণ্ডলীদের কথা আমরা সুস্পষ্ট শুনতে পাচ্ছি না, আপনাদের শোনাতে পাচ্ছি না। তাই আমি বিনয়ের সাথে আমি আবারও আপনাদের সাথে দুঃখ প্রকাশ করছি। প্রিয় দর্শক শ্রোতা, আমি এই পর্যায়ে যাচ্ছি। আমি দেখতে পাচ্ছি আমাদের আরেকজন অতিথি মণ্ডলী আমাদের থেকে বিচ্ছিন্ন হয়েছেন। তাই আমি আবারও যাচ্ছি আমাদের ফারজানা লিজা ম্যামের কাছে। ফারজানা আপা, শুনতে পাচ্ছেন? জি ম্যাম, জি ফারজানা শুনতে আপা, পাচ্ছি। আমরা দুঃখের সঙ্গে জানাচ্ছি আজকে আমাদের নেটের এত প্রবলেম, আমি কোনো অতিথির কথা স্পষ্ট ভাবে শুনতে পাচ্ছি না, আমার দর্শক শ্রোতাও মনে হচ্ছে শুনতে পাচ্ছি না। তারপরও আমাদের সাথে আমাদের অনেক দর্শক শ্রোতা আছেন। প্রিয় দর্শক শ্রোতা, আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি, আপনারা আপনাদের গুরুত্বপূর্ণ মতামত আমাদের সঙ্গে শেয়ার করছেন, আর আপনারা আমাদের সঙ্গে শেষ পর্যন্ত থাকবেন আমি সে অনুরোধ করছি। আমি এই পর্যায়ে যাচ্ছি আমাদের ফারজানা লিজা ম্যামের কাছে। ফারজানা লিজা ম্যাম, আমরা তো অনেক ক্লাস নিচ্ছি, আপনি ক্লাস নিচ্ছেন ইনশাল্লাহ। আমি জানি আপনি একজন মাস্টার ট্রেনার, বাংলার একজন মাস্টার ট্রেনার হিসাবে আপনার যে মনের কথা বলেছেন বা অনুভূতি, শিক্ষার্থীদের জন্য অনলাইন প্ল্যাটফর্মে যে করোনাকালীন সময়ে শিক্ষার্থীদের কথা ভেবে আপনি অনেক কাজ করছেন, শিক্ষার্থীদের সাথে জুমে ক্লাস করছেন, ওদের বাড়ির কাজ দেখছেন, এই জন্য আপনাকে আমি অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। এবার ম্যাম, আপনার কাছে আমার একটা প্রশ্ন, এই যে শিক্ষার্থী নিয়ে কাজ করছেন আপনি, এই যে অনলাইন পাঠদান শিক্ষার্থীদের কাছে আরো ফলপ্রসূ করার জন্য কি করা প্রয়োজন আপনি মনে করেন? ফারজানা ম্যাম। অনেক ধন্যবাদ আপনাকে। আসলে অনলাইন পাঠদান শিক্ষার্থীদের কাছে ফলপ্রসূ আমার মনে হয় যে, আমার অবস্থান থেকে আমি যদি চিন্তা করি যে সেই শুরু থেকেই আমাদের শ্রদ্ধেয় শিক্ষকগণ সারা বাংলাদেশেই দেখা গেছে যে অনেক জ্ঞানী গুণী এবং দক্ষ শিক্ষকগণ অনলাইনে ক্লাস নিচ্ছেন। তো যেদিন থেকে অনলাইন ক্লাস নেওয়া শুরু হয়েছে আমার মনে হয় সেদিন থেকেই করোনাকালীন আতঙ্কগ্রস্ত সময় দিক থেকে বিবেচনা করলে আসলে এমনিতেই আমরা শতভাগ সফল। কারণ এই সময়টাতে আমরা যদি চিন্তা করি যে আমরা বিদ্যালয়ে সরাসরি যতটুকু আমরা শিখন ফল অর্জন করতে পেরেছিলাম, বা আল্লাহ চায় তো ভবিষ্যতে যখন আমরা আবার বিদ্যালয়ে যাব তখন পারবো, কিন্তু মাঝখানে এখন আমরা যে সময়টাতে আছি এই সময়টাকে কিন্তু আমরা ভবিষ্যৎ কিংবা অতীতের সাথে তুলনা করে কোনো কিছু করব না। সেদিক থেকে যদি বিবেচনা করি তাহলে ম্যাম আমার মনে হয় যে এমনিতেই আমরা সফল। তো আরো যদি আমরা চিন্তা করি যে আমরা যেহেতু এত কষ্ট করে অনেক শিক্ষকগণ অনলাইনে ক্লাস নিচ্ছেন, তো এখানে দেখা গেছে যে কিছু কিছু ক্ষেত্রে যদি প্রশিক্ষণের কোনো ব্যবস্থা করা হয়ে থাকে শিক্ষকদের জন্য, আমার মনে হয় আর কি যে এখান থেকে অনেকটা সুফল বেরিয়ে আসবে। আর শহরে বিশেষ করে যে সকল শিক্ষার্থীরা আছে ওরা তো সবাই আমাদের আল্লাহর রহমতে অনলাইন ক্লাসের আওতায় আছে, সেটা আমার বিদ্যালয়ের হোক বা যার বিদ্যালয়েরই হোক। এখন তো আমরা সারা বাংলাদেশের শিক্ষক, দেখা গেছে সারা বাংলাদেশের স্টুডেন্ট আমাদের স্টুডেন্ট। তো গ্রামাঞ্চলের শিক্ষার্থীদের কাছে যদি পৌঁছে দেয়া যেত আমাদের
অনলাইন ক্লাসগুলো ফারজানা ওই ম্যাডাম ধরনের কোনো মনে হয় ব্যবস্থা যদি নেওয়া হতো তাহলে আমার নেটওয়ার্কের একটু প্রবলেম আমার আছে। মনে হয় আর কি যে লিপি জি আপা, জি জি। না, আমরা ফারজানা ম্যামের কথা শুনতে পাচ্ছি। জি, ফারজানা ম্যাম কন্টিনিউ করেন। জি জি, শুনতে পাচ্ছি। শুনতে পাচ্ছেন? আচ্ছা, তো গ্রামাঞ্চলের শিক্ষার্থীদের কেউ যদি হ্যাঁ ম্যাম লিপি আপা আসলে যদি শুনছেন? জি, আমি শুনছি। অনলাইন হুম, ক্লাসের আওতায় নিয়ে আসা যেত তাহলে এখানে আরো সুফল আসতো, কারণ আমাদের কিন্তু অনেক গ্রামের স্কুলগুলোতে কিন্তু অনেক সৃজনশীল হুম, ছাত্রছাত্রী আমাদের রয়েছে। আমরা তো একদম নিজের কাছ থেকে দেখি ওদের হুম, সৃজনশীলতা। মাঝে মাঝে কিন্তু দেখা যায় যে গ্রামের একদম অজপাড়া গায়ের একটি স্টুডেন্টকে যদি আমরা শহরের ভালো কোন স্কুলের স্টুডেন্টের সাথে তুলনা করতে যাই, আমার মনে হয় যে সৃজনশীলতার দিক থেকে ওই যে আমার গ্রামের অজপাড়া গায়ের যে স্টুডেন্ট আছে হুম। ও অনেক অনেক দূরে গিয়ে থাকবে আর কি। আচ্ছা, তো ঠিক আছে। সেজন্য আসলে এখন এই যে আমাদের আগে তো আমরা দেখা গেছে যে আমাদের বিদ্যালয়ে হুম, কোনো বিদ্যালয়ে 8 জন শিক্ষক, কোনো বিদ্যালয়ে 10 জন শিক্ষক, কোনো বিদ্যালয়ে আরো বেশি বা কম, ওনাদের হুম। মধ্যে আমাদের স্টুডেন্ট ছাত্রছাত্রীগুলো সীমিত থাকতো, সীমাবদ্ধ থাকতো। কিন্তু এখন আচ্ছা। যদি আসলে সারা বাংলাদেশের সকল শিক্ষার্থীকে অনলাইন ক্লাসের আওতায় নিয়ে আসা যেত তাহলে হুম। ওরা সারা বাংলাদেশের দক্ষ দক্ষ শিক্ষকগণের ক্লাসগুলো পেত, এবং আসলে এক একজনের শিক্ষাদান পদ্ধতি এক 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 রকম। এক রকম। ওরা জি জি জি। অনেক, হ্যাঁ, অনেক ধরনের অনেক কিছু শিখতে পারতো শিক্ষার্থীরা। কারণ শিক্ষক হিসেবে দেখা গেছে যে অনেক ভালো ভালো শিক্ষক, সবাই ভালো শিক্ষক এটা হুম, বলাও ঠিক হবে না। হুম। এই মানে শিক্ষার্থীরা সারা বাংলাদেশের শিক্ষকদের ক্লাসগুলো ওরা পেত, আর এক একজনের কাছ থেকে এক এক রকম ভাবে কিন্তু ওরা শিখতে পারতো। সবগুলো ক্লাস যদি ফারজানা ওদেরকে দেখার ফারজানা সুযোগ ম্যাম, করে দেওয়া হতো। ধন্যবাদ ফারজানা ম্যাম। আমি আপনার সাথে আরেকটি প্রশ্ন যুক্ত করতে চাচ্ছি। আমার প্রশ্ন হলো, এই এই যে আমাদের কোভিড-19 এর কারণে আপনি অনলাইনে ক্লাস নিচ্ছেন, আপনি প্রথম কোন পেজে ক্লাস শুরু করেছেন ফারজানা ম্যাম? ধন্যবাদ আপনাকে। কোভিড-19 এর কারণে আসলে আমরা অনলাইনে ক্লাস নিচ্ছি। অনলাইন ক্লাস হচ্ছে আমাদের কাছে সম্পূর্ণ একটি নতুন বিষয়। তো আমাদের কুমিল্লায় সর্বপ্রথম যে অনলাইন পেজটি আমি পেয়েছি, একদম সর্বপ্রথম প্রাথমিক শিক্ষা শ্রেণী কার্যক্রম কুমিল্লা, এই পেজের এডমিন হচ্ছেন আমাদের গুলবাগিচা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক জনাব লুৎফুন্নাহার লিপি আপা। তো আমার সর্বপ্রথম যে ক্লাসটি আমি নিয়েছিলাম ওই প্রাথমিক শিক্ষা শ্রেণী কার্যক্রম কুমিল্লা পেজে। আচ্ছা। ধন্যবাদ আপনাকে। ধন্যবাদ ফারজানা ম্যাম। ফারজানা ম্যাম, আপনাকে এবং এটি অসংখ্য হচ্ছে ধন্যবাদ। আমাদের কুমিল্লা জেলার প্রথম অনলাইন পেজ। তো সেদিনের ক্লাসটি আমার এখনো মনে আছে যে আমি সর্বোচ্চ চেষ্টা করেছি আমার গ্রামের স্টুডেন্টদের কাছেও পৌঁছে দিতে, আমি সর্বোচ্চ চেষ্টা করেছি এবং অনেকে সেদিন আমার ক্লাসটি দেখেছিল। আপনাকে অনেক ধন্যবাদ। ধন্যবাদ ধন্যবাদ ফারজানা ম্যাম, অসংখ্য ধন্যবাদ। আপনি আমাদের সঙ্গে যুক্ত থাকুন, আমি পরবর্তীতে আবার আপনার সাথে যুক্ত হব। এই পর্যায়ে যাচ্ছি আমি জাকির স্যারের কাছে। জাকির স্যার, জাকির স্যার। জি আপা। স্যার, আমি জি। আপনার কাছে আবার যাচ্ছি। যেহেতু আমি যে দেখতে পাচ্ছি আমাদের নেটের আজকে অনেক সমস্যা, নেট আজকে অনেক দুর্বল, তাই আমি দর্শক শ্রোতার কাছে আবারও ক্ষমা চেয়ে নিচ্ছি। স্যার, আপনি তো একজন আইসিটি অ্যাম্বাসাডর। স্যার, আইসিটি সম্পর্কে আমি যদি আপনাকে বলি যে আপনি আইসিটি আপনার শিক্ষা প্রতিষ্ঠানে আছেন, আপনি কি, প্রশ্নটা হলো, আইসিটি দক্ষতা শিক্ষক আপনি একজন, আপনি কি মনে করেন না আপনার প্রতিষ্ঠানে যদি আরো একাধিক আইসিটি শিক্ষক থাকেন তাহলে ওই শিক্ষা প্রতিষ্ঠানের লেখাপড়ার মান আরো উন্নয়ন হবে? আপনি কি মনে করেন জাকির স্যার? ধন্যবাদ আপা আপনাকে আবারও আমাকে সুযোগ দেওয়ার জন্য। আসলে আইসিটি যে বিষয়টা, সেটা কোনো, আমি মনে করি এটা কোনো আলাদা বিষয় নয়। অ্যাজ এ টিচার অফ 21st সেঞ্চুরি, আমরা একবিংশ শতাব্দীর শিক্ষক হিসেবে উই উই মাস্ট বি স্কিলড ইন ইউজিং আইসিটি। অর্থাৎ আমরা আইসিটি বেসড শিক্ষার দিকে কিন্তু ধাবিত হচ্ছি। আমরা জানি যে চতুর্থ শিল্প বিপ্লব আমাদের খুব কাছাকাছি, এবং সেই চতুর্থ শিল্প বিপ্লবের পরে পৃথিবীর যে একটা অবস্থা দাঁড়াবে, সেখানে কিন্তু ইনফরমেশন টেকনোলজি ছাড়া আপনি কিছুই করতে পারবেন না। হোক আপনার শিক্ষকতা পেশা, হোক আপনার চাকরি, বা অন্য যে কোনো প্রফেশনে আপনি যান না কেন, আপনার এই আইসিটি ছাড়া চলার কোনো সুযোগ নেই। এবং আমি মনে করি যে সেজন্য বাংলাদেশের, আমার প্রতিষ্ঠান নয় শুধু,
আমি আমার প্রতিষ্ঠানের প্রত্যেক শিক্ষককে সবসময় বলি যে আপনারা আইসিটি তে একটু দক্ষতা অর্জন করার চেষ্টা করেন। হয়তো অনেকে করেন, অনেকে হয়ে গেছেন অলরেডি, এবং অনেকে হওয়ার চেষ্টা করছেন। আবার অনেকে হয়তো হচ্ছেন না, বাট এটা থাকবেই। কিন্তু যারা হচ্ছেন না, আমার মনে হয় তারা একটা সময়ের পর পর তারা কিন্তু বিপদে পড়ে যাবেন। কারণ আমাদের মাননীয় প্রধানমন্ত্রীর এই যে ঘোষণা এবং মাননীয় শিক্ষামন্ত্রী মহোদয় যে আমাদের এডুকেশন পলিসিটাকে একটু চেঞ্জ করে যেটা করার চেষ্টা করছেন, হয়তো আমাদের অনলাইন ভিত্তিক শ্রেণী কার্যক্রমটা আমাদের বোধহয় ইনক্লুড হয়ে যেতে পারে, মেবি হয়ে যেতে হ্যাঁ, পারে। যদি ওইরকম কিছু হয়ে জি যায়, তাহলে যারা জি আইসিটি তে এখনো দক্ষতা অর্জন করতে পারে নাই, ওই সমস্ত শিক্ষকরা কিন্তু বিপদে পড়ে যেতে পারেন। এবং আরেকটা কথা হচ্ছে, দেখেন এই করোনার কারণে কিন্তু আমরা বিশেষ করে শিক্ষকদের মধ্যে যে একটা অদম্য সুখ কেটে গেছে। একটা সময় আমি যদি আমার অনলাইন ক্লাসের প্রথম ক্লাসটার কথা চিন্তা করি, আমি হাসি যে একটা ক্লাস করার জন্য আমি 1 সপ্তাহ শুধু করেছি আর দেখেছি এইভাবে করলে মনে হয় যেন হচ্ছে না, ওভাবে করতে যাচ্ছে তাও হচ্ছে না। কিন্তু এখন আমার কাছে অনলাইন ক্যামেরার সামনে কথা বলছি বা হাজার মানুষের সাথে কথা বলি, বাট এখানে আমার আচ্ছা কোনো ফিলিংস হচ্ছে না। একটা সময় কিন্তু চাপ ছিল। তো এই জিনিসটা কিন্তু করোনা না হলে হয়তো আমার এটা হতো না। এবং হতো যেমন না। ফারজানা আপার মতো, তারপরে আলম নাসরা আপার মতো, ওইরকম মনে করেন যারা বড় বড় ইয়েতে আছে, ভালো ভালো অবস্থায় ভালো ক্লাস নিচ্ছেন, ওনাদের যে এত যোগ্যতা আছে, এই করোনা না হলে, অনলাইন ক্লাস না হলে, এবং আমরা যদি এই কোভিড সিচুয়েশনের মধ্যে না পড়তাম, আমরা হয়তো জানতেই পারতাম না। এবং দেখেন এই করোনা কিন্তু আমাদের জন্য, আমি মনে করি যে আল্লাহ আমাদের জন্য যত কিছুর ফয়সালা করেন সেটা আমাদের ভালোর জন্যই করেন। আমি মনে করি করোনা আমাদের শিক্ষকদের জন্য, বিশেষ করে শিক্ষকদের জন্য এটা একটা আশীর্বাদ। এবং আপনারা মনে করেন যে আমি এ, যা দেখছি, সারা বাংলাদেশে অসংখ্য ট্যালেন্টেড টিচার যাদের কথা আমরা হয়তো জানতাম না, আমরা কিন্তু এই অনলাইনের কারণে, অনলাইন কোভিড সিচুয়েশনের কারণে, অনলাইন প্ল্যাটফর্মের কারণে তাদেরকে কিন্তু আমরা আবিষ্কার করতে পেরেছি। এবং একটু আগে ফারজানা আপা একটা কথা বলেছি ছিলেন যে অনলাইন ক্লাসের কারণে আমার আমার শিক্ষার্থী এতদিন আমাকে আইডল মনে করতো, বাট এখন কিন্তু আমার শিক্ষার্থী অন্য আরেকজন শিক্ষকের ক্লাস দেখছে, এবং দেখার পরে সে কিন্তু এ, এ, চেষ্টা করছে আমাকে কম্পেয়ার করার জন্য। এবং আমি কিন্তু ওই আমার যে দুর্বলতাগুলো আছে সেগুলো কাটানোর জন্য নিজেকে আবার তৈরি করতেছি, যে আমার শিক্ষার্থী নি কোনো আমাকে অন্যদের চেয়ে একটু খারাপ ভাবে। এই যে আমাদের একটা প্রফেশনাল ডেভেলপমেন্ট হয়ে গেছে কিন্তু এই করোনার কারণে আপা। এবং আমি মনে করি একবিংশ শতাব্দীর শিক্ষক হিসেবে নয়, শিক্ষার্থীদেরকেও আইসিটি তে দক্ষ একটি জনশক্তিতে পরিণত করার জন্য, আমরা স্কিলড জনশক্তিতে পরিণত হওয়ার জন্য আমাদের সকলকে এই বিষয়টাতে আমাদেরকে দক্ষ হতে হবে। আর কোনো বিকল্প পথ আমাদের জন্য নেই আপা। জি 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 জাকির স্যার, ধন্যবাদ। আপনি ঠিক বলেছেন যে এই করোনা কিন্তু আমাদেরকে শুধু নিয়ে যায়নি, আমাদেরকে দিয়েছে। যেমন আমরা টেকনাফ থেকে তেতুলিয়া, এই করোনাকালীন সময়ে টেকনাফ থেকে তেতুলিয়া পর্যন্ত আমাদের যত শিক্ষক, শিক্ষা পরিবারের যত শিক্ষক মন্ডলী আছেন, আমরা কিন্তু আগে চিনতাম না, জানতাম না। শুধু ওই কোভিড কারণে আমরা কিন্তু প্রত্যেকটা একটা টেকনাফ থেকে তেতুলিয়ার সকল শিক্ষক মন্ডলীকে আজ আমরা চিনছি, জানছি। ওনাদের ক্লাস আমরা প্রতিনিয়ত দেখছি। আর অনেক শিক্ষক আছে এই এই বর্তমান যুগে নিজেকে অনেক ডেভেলপ করতে পেরেছে, নিজেকে চেঞ্জ করতে পেরেছে, যে এটা Right. কিন্তু আমাদের জন্য অনেক পাওনা। জি আচ্ছা জাকির স্যার, আপনার সাথে আমি আরেকটি প্রশ্ন যুক্ত করতে চাচ্ছি। স্যার, যেহেতু আপনি জি ভুলকরা ইসলামিয়া আলিম মাদ্রাসায় কোরিয়াতে আছেন, তাহলে স্যার ওইখানে কিন্তু আমরা মনে করি, জানি যে ইসলামিক মাইন্ডে লেখাপড়ার ধাপটা একটু বেশি। ওইখানে শিক্ষার্থীদের, আপনারা ওইখানের শিক্ষার্থী যারা আছে, তারা এই যে অনলাইনের ক্লাসের সাথে কতটুকু যুক্ত আছেন, বা ওই আপনার শিক্ষার্থীরা প্রপার মোবাইল ইউজটা করতে পারছে কি? আপনার কাছে আমার প্রশ্ন। ধন্যবাদ আপনাকে আবারও। যে আসলে আমরা করোনার পরবর্তীতে আমরা যখন অনলাইন ক্লাস শুরু করি, আমি আমার প্রতিষ্ঠানের নামে একটা অনলাইন পেজ করি। তার পরবর্তীতে আমরা জুম এর মাধ্যমে, বিশেষ করে জুম সফটওয়্যারের মাধ্যমে আমরা একটা ক্লাসের ব্যবস্থা করেছি। তারপরে
আমরা হোয়াটসঅ্যাপে প্রশ্নগুলো দিয়ে দিচ্ছি, জুমে গিয়ে সেটা আমি আবার আলোচনা করছি। এবং আমাদের শিক্ষকদের যারা জুম এবং হোয়াটসঅ্যাপ ব্যবহার করতে পারতেছেন না, বা যারা ওই প্রযুক্তির সাথে ওনারা এক্সপার্ট নয়, ওনারা কিন্তু ফেসবুকে লাইভ করছেন, আমাদের প্রতিষ্ঠানের যে পেজ আছে সেখানে লাইভ করছেন। এবং সবচেয়ে অবাক করা কথা দেখবেন, আমি গত 2 সপ্তাহ ধরে একটু শারীরিকভাবে অসুস্থতা এবং বিভিন্ন কারণে আমি একটু ক্লাসে ছিলাম না। আমার ছেলে মেয়েরা আজকে অনেকে আমাকে কিন্তু কল করছে, এই যে আমি আপনার সাথে বসে আছি, আমাকে কিন্তু অনেকেই কল করছে, স্যার আমাদের আজকে অনলাইন ক্লাসটা হবে না। দেখেন, ওনারা ছেলে মেয়েরা কিন্তু এখন অভ্যস্ত হয়ে গেছে। অভ্যস্ত তারা হয়েছে। এখন চাচ্ছে যে এনি হাউ তারা তাদের ক্লাসটা চালিয়ে যাওয়ার জন্য চেষ্টা করছে। এবং একটা সময় কিন্তু আমরা দেখেছি ছেলে মেয়েরা অনলাইন ক্লাস নিয়ে আমরা অনেকে তুচ্ছ-তাচ্ছিল্য করেছি, আমাদের অনেক সম্মানিত সহকর্মীও কিন্তু এটা নিয়ে নেগেটিভ মন্তব্য করেছেন, এসব কি এসব ইয়ে। কিন্তু ওনারাও আলহামদুলিল্লাহ এখন আমাদের এই অনলাইন প্ল্যাটফর্মে যুক্ত হয়েছেন, আমাদের শিক্ষার্থীরাও যুক্ত হচ্ছেন। এবং এইভাবে কিন্তু আমরা চাচ্ছি, আমরা হয়তো 100% আসলে সম্ভব নয়, রিয়েল ক্লাসরুমের মতো আমরা 100% সফলতা সম্ভব নয়। বিশেষ করে এই যে আমরা এখন কথা বলছি, নেটের প্রবলেম হচ্ছে। আমার এমনও এলাকা আছে যেখানে এখনো ওইরকম নেটওয়ার্ক নাই। অনেক স্টুডেন্ট আছে মাদ্রাসায় যারা গরিব স্টুডেন্ট, তো তাদের পক্ষে আসলে একটা অ্যান্ড্রয়েড ফোন কিনে এমবি কিনে ওইরকম করা যায় না। সেজন্য আমি অনেক আগে আরেকটা প্রোগ্রামে আমি দাবি করেছিলাম যে যদি শিক্ষার্থীদের আইডি ধরে তাদেরকে ওইরকম নেট ফেসিলিটিস দেওয়া যেত, তাহলে আমার মনে হয় আমরা খুব সহজেই মোটামুটি 90% স্টুডেন্টের কাছে দোরগোড়ায় কিন্তু আমরা পৌঁছে যেতে পারতাম। এবং ওই জিনিসটা যদি করা সম্ভব হতো তাহলে আমরা আরো ভালো, তবে যতটুকু হয়েছে সরকার যতটুকু দিয়েছেন সেজন্য আমি আমাদের শিক্ষা বান্ধব সরকার, আহ, আওয়ামী লীগ সরকার এবং মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা এবং মাননীয় শিক্ষামন্ত্রী এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের মন্ত্রী এবং শিক্ষা উপমন্ত্রী মহোদয় এবং শিক্ষা সংশ্লিষ্ট যারা আছেন সকলকে আমি আমার আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাচ্ছি। আপা, ধন্যবাদ, ধন্যবাদ জাকির স্যার। আপনাকে অসংখ্য ধন্যবাদ। আপনি সুন্দরভাবে আপনার প্রশ্নের উত্তরটি দিয়েছেন। আপনি আমাদের সঙ্গে যুক্ত থাকেন। আমি এ পর্যায়ে আবারও যাচ্ছি ফারজানা লিজা আপার কাছে। ফারজানা লিজা আপা, শুনতে পাচ্ছেন? জি ম্যাম, শুনতে পাচ্ছি। ফারজানা আপা, আমরা তো জানি, আমরা যেহেতু শিক্ষা পরিবারের শিক্ষার সাথে জড়িত আছি, আমরা সবাই তাই আমাদের শিক্ষার নানা দিক নিয়ে কিন্তু আমরা আলোচনা করে থাকি আমাদের শিক্ষার আলো বিশেষ টক শো অনুষ্ঠানে। তো ম্যাম, আমার আপনার কাছে জানার কৌতূহল হলো, এই যে আপনি অনলাইন জগতে এত সুন্দরভাবে প্রাণবন্ত ভাবে কাজ করছেন, কারোর অনুপ্রেরণা নয়, আপনি নিজের উদ্যোগে এই যে কাজ করতে গিয়ে আপনার কি অনলাইন প্ল্যাটফর্মে, ভার্চুয়াল প্ল্যাটফর্মে কাজ করতে গিয়ে কোনো সমস্যা হয়েছে কি? আমাদের সাথে একটু শেয়ার করুন। অনেক ধন্যবাদ আপনাকে। অনলাইন ক্লাস আসলে আমি নিচ্ছি সেই যখন সারা বাংলাদেশে করোনা একদম মারাত্মক আকারে ছড়িয়ে পড়েছিল তখন থেকে। বিশেষ করে আমি প্রাথমিক শিক্ষা শ্রেণী কার্যক্রম যেটা আছে কুমিল্লা, এখানে নিয়েছি আমার প্রথম ক্লাস। এরপর হচ্ছে কুমিল্লা অনলাইন প্রাইমারি স্কুল নিয়েছি। তো আসলে দেখা গেছে যে প্রথমে যেদিন আমি আমার অনলাইন ক্লাসটি আমি রেডি করব, তো আমাদের তো হচ্ছে প্রাথমিক শিক্ষা ব্যবস্থা হচ্ছে অন্যরকম, এখানে উপকরণ থাকতে হবে, তারপর আনুষঙ্গিক অনেক কিছুই এখানে আসছে। তো চারদিকে তখন লকডাউন, বাসা থেকে ভয়ে বের হওয়া, দেখা গেছে যে আজকে যদি ঘরে খাবার না থাকে ভয়ে আমরা তখন কেউ বের হইনি, বা আরো প্রয়োজনীয় কিছু যদি লাগে সেদিন আমরা বের হইনি। একদিন অপেক্ষা করেছি যে না, আগামী দিন এটা যে কোনো ভাবে আনাবো। আর দোকান তখন একদম দোকানপাটও সব বন্ধ ছিল। তো দেখা গেছে যে প্রথম আসলে উপকরণগুলো সংগ্রহ করতে গিয়েই আমাকে অনেক সমস্যায় পড়তে হয়েছিল। তো শেষ পর্যন্ত বাধ্য হয়ে লকডাউনের মধ্যে আমি একদম তখন কিন্তু আমি এমনিতে একটু ভীতু টাইপের, আমি অনেক ভয় পেয়ে গিয়েছিলাম, আতঙ্কগ্রস্ত হয়ে গিয়েছিলাম চারদিকের এসব দেখে। তো ওই অবস্থায় যখন লিপি আপা আমাকে অনলাইন ক্লাস নেওয়ার জন্য অনুপ্রেরণা দিয়েছিলেন এবং উৎসাহ উদ্দীপনা যতটুকু দরকার আসলে ওনার থেকে পেয়েছি। তো এখন আমাকে একটি ক্লাস রেডি করতে হবে, ওনার সহযোগিতা তো আছেই, দেখা গেছে যে অনেক সহযোগিতা উনি করেছেন লিপি আপা। তো উপকরণগুলো যখন আমি রেডি করতে গিয়েছি সেই লকডাউনের মধ্যে আমি তখন দোকানে গিয়ে আমি নিজে
আমাদের যা কিছু লাগে যে এগুলা সংগ্রহ করে আমি নিয়ে এসেছি। শেষ পর্যন্ত দেখা গেছে ওই বইটাও আমাকে লিপি আপা সংগ্রহ করে দিয়েছিল ওনার সাথে, ওই যে গুলবাগিচা মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়। আপনি, আমার এখনো মনে আছে যে গুলবাগিচা স্কুলে গিয়ে আমি 3 তলা থেকে তখন নিজ হাতে লিপি আপার সাথে, লিপি আপা বলেছেন যে তোমার যে বইগুলো লাগে তুমি নিয়ে যাও, ওখান থেকে বই নিয়ে এসেছি। তো আসলে এগুলো যদি এমনিতে আমি এখন অনেক সহজে বলে ফেলছি ঘরে বসে, কিন্তু প্রত্যেকটা দিন বাহিরে গিয়ে তখন লকডাউনের মধ্যে এক একটা জিনিস সংগ্রহ করতে দেখা গেছে যে আতঙ্ক তো আছেই, সব দিক মিলিয়ে তখনকার এক একটি সেকেন্ড কিন্তু আমাদের এক একটি বছর বা তারও বেশি সময় তো মনে হয়েছিল আর কি, যে আসলে কি আজকে বাসায় গেলে কি আমাকে করোনা ধরবে, বা আজকে কি আমি অসুস্থ হয়ে যাব, এ ধরনের সমস্যাগুলো আতঙ্কগুলো অনেক ছিল। আর আরো কিছু সমস্যা ছিল, কারণ অনলাইন ক্লাস তো এর আগে আমরা কখনো করিনি। তো লিপি আপা হুম। উনি আগে ক্লাস কুমিল্লা, আমাদের কুমিল্লা জেলার মধ্যে দেখা গেছে যে লিপি আপা আগে ক্লাস নিয়েছেন, অনলাইন ক্লাস। ওনার ক্লাসগুলো যখন ওনার পেজে, ওনার আইডিতে উনি যখন শেয়ার করেছেন তখন দেখে ওখান থেকেও শিখেছি মোটামুটি টুকিটাকি যে সমস্যাগুলো ছিল ওখান থেকে আমি চেষ্টা করেছি যে শুধরে নিতে, বা সরাসরি ওনার সহযোগিতা নিয়েছি। আর এখানে আজকে আমাদের সাথে যে জাকির ভাই আছেন ওনার থেকেও আমি সহযোগিতা নিয়েছি। উনি আইসিটি অনেক ভালো পারেন, ভালো বুঝেন। তো অনেকদিনই ফোন করে জাকির ভাইকে বলেছি যে জাকির ভাই ক্যামেরাটা কিভাবে ধরবো, বা কিভাবে লাইটিং কিভাবে হবে, অনেক ওনাকেও অনেক ধন্যবাদ যে জাকির ভাই থেকেও আসলে আমি অনেক পরামর্শ নিয়েছি। তো ধন্যবাদ, এসব ধন্যবাদ মিলিয়ে ফারজানা আপা। ধন্যবাদ ফারজানা আপা। আমি আরেকটি প্রশ্ন আপনার সাথে যুক্ত করতে চাচ্ছি। এই যে আপনি শিক্ষার্থীদের সাথে যোগাযোগ করছেন বা ক্লাস নিচ্ছেন, ওদের সাথে জুমের মাধ্যমে তো ওদের সাথে ক্লাস নিচ্ছেন, ওদের সাথে আলাপচারিতা বা ওদের বাড়ির কাজ দিচ্ছেন, ওরা বাড়ির কাজ আপনাকে ফিডব্যাক দিচ্ছে। এই যে ধরেন আপনার বলেছেন আপনার শ্রেণীকক্ষে যে কতজন শিক্ষার্থী আছে, তো ওর সবাই তো আর আপনার মোবাইলের সাথে বা আমাদের ভার্চুয়াল জগতের সাথে সংযুক্ত না। যে সকল শিক্ষার্থীরা আপনার সাথে ভার্চুয়ালি সংযুক্ত না, ওই সকল শিক্ষার্থীদেরকে আপনি কিভাবে পরামর্শ দিচ্ছেন আমাদের সাথে একটু শেয়ার করুন। হ্যাঁ, ধন্যবাদ আপনাকে। আমি আসলে শুরুতেই বলেছিলাম যে যখন থেকে আমাদের স্কুল ছুটি হয়েছিল এর পরদিন থেকে কয়েকদিনের মধ্যে থেকে আমি আমার কাজ শুরু করে ফেলেছিলাম। তো এরপর দেখা গেছে যে 1-1.5 মাস পরে তখন আমাদের শিক্ষা অফিস থেকে এই ধরনের একটি, আপনি জানেন যে আমাদের পরিপত্র জারি হয়েছিল যে এই কাজগুলো, সেম কাজগুলো আমাদেরকে করতে হবে। আর এজন্য আমি আরো আজকে ধন্যবাদ জানাচ্ছি আমাদের চৌদ্দগ্রাম উপজেলার সহকারী উপজেলা শিক্ষা অফিসার জনাব মোহাম্মদ ফারুক হোসেন স্যারকে। স্যারও আমাকে যথেষ্ট সহযোগিতা করেছিলেন। আমি যে এই কাজগুলো করতে গিয়ে আসলে আমাকে অনেক সমস্যার সম্মুখীন হতে হয়েছিল। তো একদিন আমি একদম হতাশ হয়ে স্যারকে ফোন দিয়েছিলাম। স্যার বলে যে না, আপনি আপনার কাজ চালিয়ে যান, আপনি যেটা করছেন এটা আপনি ভালো করছেন, আপনার স্কুলের জন্য ভালো হবে, কারো কথায় কান না দিয়ে পাশের লোকে কিছু বলবে, আপনি আপনার কাজ চালিয়ে যান। তো এরপরে একদম শেষ গত কয়েক মাস আগে আমি আমাদের উপজেলা শিক্ষা অফিসার জনাব ফারুক হোসেন স্যারকেও আমি আমাদের গ্রুপে এড করেছিলাম, যুক্ত করেছিলাম আর কি। তো আসলে এখানে আমার 39জন স্টুডেন্ট ছাত্রছাত্রীর মধ্যে 32জনকে আমি আমার ইমো গ্রুপে সংযুক্ত করতে আল্লাহর রহমতে সক্ষম হয়েছি। আর বাকি যারা আছে ওরা আসলে নেটওয়ার্কেরও বাহিরে, ওদের সাথে যে আমি ফোনে মোবাইলে যোগাযোগ করব ওইটাও মাঝে মাঝে হয়ে ওঠে না, কারণ দেখা যায় যে একদম বর্ডার এরিয়ায় ওরা। তো আমি যখনই সুযোগ পেতাম ওদেরকে কল দিয়ে আমি ওদের সাথে যোগাযোগ করেছি। আর আমার এমনও কিছু অভিভাবক আছেন যে আসলে আমি কল দিয়েছি ওনারা রিসিভ করতে পারেনি, কারণ দেখা গেছে যে মানুষের পেশা ভিন্ন, এক একজনের এক এক পেশা। তো হয়তো দেখা গেছে যে মোবাইলটা একটা পরিবারে একটা মোবাইল আছে, উনি মোবাইলটা আমার ছাত্রছাত্রী বাবার কাছে, উনি বাইরে কাজ করছেন। তো যখন আমি ফোন দিয়েছি আমি ওনাকে পাইনি, উনি রাতে গিয়ে কল দিবে বলেছে। হ্যাঁ, ওনারাও যথেষ্ট সহযোগিতা করেছেন, বলেছেন যে ম্যাডাম আমি বাসায় গিয়ে রাতে আপনাকে কল দিবে। তা আমি বুঝতে পারতাম যে হয়তো ওনারা অনেক রাতে বাড়ি ফিরতেন আর আমাকে কল দিতেন না। বা আমার এমনও কয়েকজন স্টুডেন্ট আছে যে ওরা আমাকে যে কলটা ব্যাক করবে ওই ধরনেরও আসলে ওদের মোবাইলে পর্যাপ্ত পরিমাণ ব্যালেন্স থাকতো না। তো সেই লকডাউনের মধ্যে আমি কিন্তু আমার নিজ উদ্যোগে আমি আমার কয়েকজন স্টুডেন্টকে আমি নিজে আমি ওদের মোবাইলে ফ্লেক্সি করেছি যে আমি তোমরা কয়েকজন স্টুডেন্ট আমাকে
বাড়ির কাজ দিচ্ছিল না, যে আমি কি ব্যাপার বাড়ির কাজ দাওনি কেন। তো তখন বলছে যে ম্যাম আমার মোবাইলে এমবি নেই। তো আমি সাথে সাথে আমি চেষ্টা করেছি ওদের এ ধরনের সমস্যাগুলিও সমাধান করতে। আর ওই যে যাদেরকে আমি ইমুতে অ্যাড করতে পারিনি, ওদের সাথে আমার হয়তো প্রতিদিন আমি মোবাইলে যোগাযোগ করতে সক্ষম হইনি, বা আমারও তো এদিকে আমি সময় ইমু গ্রুপে সময় বেশি দিয়ে ফেলতাম। তো ওদেরকে আমি পড়া দিয়ে দিতাম যে তোমরা আগামী 3 দিন এটা পড়বে, পরে আমাকে ফোন দিবে। এভাবে আল্লাহ রহমতে আমি চালিয়ে নিয়ে এসেছি। তো এখন পর্যন্ত আসলে অনেকটা আমাদের সিলেবাস যেটুকু বলে, আমি এই ক্ষেত্রে আমি শতভাগ সফল। শুক্রিয়া আমি ধন্যবাদ, আল্লাহ দরবারে। ধন্যবাদ, ধন্যবাদ ফারজানা ম্যাম, আপনাকে অসংখ্য ধন্যবাদ। আপনি যেভাবে কাজ করে যাচ্ছেন, আপনি আপনার গতিতে আপনি আরো কাজ করেন শিক্ষার্থীদের জন্য। আমাদের শিক্ষার্থীর ঘাটতি যাতে যাতে না হয়, আপনি সেই শিক্ষার্থীদের কথা চিন্তা করে এত সুন্দর কাজ করছেন। আপনাকে আমাদের শিক্ষার আলো.com এর বিশেষ টক শো অনুষ্ঠানে আমি আপনাকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি ফারজানা ম্যাম। আপনি আমাদের সঙ্গেই থাকুন, আমি আবার আপনার সাথে যুক্ত হবো। আমি এই পর্যায়ে যাচ্ছি আমাদের জাকির স্যারের কাছে। জাকির স্যার, জাকির স্যার শুনতে পাচ্ছেন? জি আপা। স্যার, আমরা তো ফারজানা লিজার জি ম্যামের শুনতে অনেক পাচ্ছি। অভিজ্ঞতা শুনতে পাচ্ছি, অনেক সুন্দর সুন্দর অভিজ্ঞতা উনি আমাদের সাথে শেয়ার করেছেন। ওনার যে কাজের যে কার্যকলাপ আমাদের উদ্দেশ্যে উনি আমাদের সাথে শেয়ার করেছেন। তো জাকির স্যার, আপনার কাছে আমার প্রশ্ন হলো, আপনি যে বুলকরা আলিম মাদ্রাসাতে আছেন, ওইখানে এখন তো আমাদের কি চলছে, অ্যাসাইনমেন্ট। স্যার, অ্যাসাইনমেন্ট নিয়ে কিন্তু আমরা অনেক আলোচনা সমালোচনা শুনছি আমাদের ব্যাক সাইড থেকে। অ্যাসাইনমেন্ট, আমার প্রশ্ন, আপনার প্রতিষ্ঠানে অ্যাসাইনমেন্ট কি আপনারা নির্ধারণ করে দিয়েছেন যে এই খাতায় লিখতে হবে, বা এই এই সাইজের পেজ লাগবে, লেখার ধরন বা আপনার শিক্ষা প্রতিষ্ঠানের মনোগ্রাম বা নাম, সে সবকিছু কি আপনারা এরকম কোনো বাধ্যবাধকতা দিয়েছেন, না শিক্ষার্থীরা নিজে থেকে যেভাবে অ্যাসাইনমেন্ট করবে সেভাবে করবে? স্যার একটু শেয়ার করুন অ্যাসাইনমেন্ট নিয়ে। জাকির স্যার। ধন্যবাদ আপা, আপনি অনেক সুন্দর একটা প্রশ্ন করেছেন এবং সময় উপযোগী একটা প্রশ্ন আমি বলবো। যে প্রশ্নটা নিয়ে আমাদের আলোচনা সমালোচনা দুটোই আছে। আসলে অ্যাসাইনমেন্টতে কি করতে হবে, কিভাবে করতে হবে, আমাদের শিক্ষা মন্ত্রণালয়ের যে আমাদের অধিদপ্তর আছে, মাদ্রাসা ও কারিগরি শিক্ষা অধিদপ্তর এবং সাধারণ শিক্ষা যেটা মাধ্যমিক উচ্চ শিক্ষা অধিদপ্তর, ওখান থেকে কিন্তু স্পষ্ট স্পষ্ট নির্দেশনা কিন্তু দেওয়া আছে। বাট আমরা কি করেছি, আমরা সেই নির্দেশনাগুলো অনেক প্রতিষ্ঠান প্রদানে সেটা মানেন নাই, বা প্রতিষ্ঠানের শিক্ষকরা সেটাকে ভিন্নভাবে সেটাকে ব্যাখ্যা করার চেষ্টা করেছেন বা অনেকে করেছেন। এটা নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে আমরা দেখেছি, এটা নিয়ে অনেক আলোচনা সমালোচনা হচ্ছে এখনো। আসলে সরকার, আমরা চেয়েছিলাম, আমাদের সরকারের যে একটা লক্ষ্য, মাননীয় শিক্ষামন্ত্রী মহোদয় নিজেই বলেছেন যে আমরা চাচ্ছি শিক্ষার্থীদের শিক্ষণ অর্জন হয়েছে কিনা সেটা একটু যাচাই। আমাদের নাম্বারের কোনো প্রশ্ন নেই এখানে, কোনো ধরনের মার্কিং এর যেহেতু কোনো প্রশ্ন নেই, সেখানে আমরা শিক্ষার্থীদের ক্রিয়েটিভিটিটা দেখবো। তো অনেকে কি করছেন, কভার পেজটাকে করে দিয়ে 5 টাকা করে নিচ্ছেন, অনেকে 10 টাকা করে নিচ্ছেন। তো এগুলো করলে কিন্তু ম্যাডাম আমাদের শিক্ষকদের যে একটা নীতি নৈতিকতার প্রশ্ন, সেটা কিন্তু থাকে না। বিতর্কিত হচ্ছে আমাদের আলহামদুলিল্লাহ আমাদের শিক্ষা প্রতিষ্ঠান পরিবার। থেকে এই ধরনের কোনো ধরনের হ্যাঁ, আমাদের স্যার, অধ্যক্ষ যেমন মহোদয় এই ধরনের আপনি কোনো বলেছেন ধরনের যে বাইন্ডিংস দেয় নাই। আমরা বলেছি তোমরা তোমাদের মতো কভার পেজটা নিজেরা তৈরি করবে এবং নিজেদের মতো করে তোমরা নিজের একটা ফুল এঁকে দিবে উপরে, প্রয়োজনে করবা। জি জি এতে করে আমাদের শিক্ষার্থীদের প্রতিভাটা কিন্তু আমরা বুঝতে পারবো যে তার প্রকাশ পাবে। ক্রিয়েটিভিটি, জি 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 সৃজনশীলতাটা কি আছে। বাট কিন্তু জি দুঃখ লাগে এটা, আমাদের শিক্ষামন্ত্রী মহোদয় যেখানে বলেছেন যে সাদা কাগজে তারা উত্তর করতে পারবে, কিন্তু আমাদের এক শ্রেণীর শিক্ষক বা যারা অনেকে বিজনেস করতে চাচ্ছেন, জি তারা কি করছে, ওই এ, যারা অনেকের কিন্তু ইনকাম সোর্স বন্ধ হয়ে গেছে করোনার কারণে, এই সমস্ত শিক্ষার্থীদের অভিভাবকদের বার্ডেন দেওয়ার জন্য তারা বলতেছে অফসেট পেপার লাগবে। ওই যে ইয়ে থেকে ওভাবে যে পেপার দিয়ে আবার অ্যাসাইনমেন্ট তৈরি করে তাদেরকে কভার পেজ নিয়ে দেয়, একটা অ্যাসাইনমেন্টের পেছনে কিন্তু ছেলে মেয়েদের 20-30 টাকা করে খরচ করতে হচ্ছে। যেখানে আমাদের হচ্ছে। সরকার বলে দিয়েছে যে এখান থেকে অ্যাসাইনমেন্টের বাবদ কোনো ধরনের ইয়ে নেওয়া যাবে না। কিন্তু আমি অনুরোধ যাবে না। করবো আমার প্রিয় শিক্ষকদের প্রতি, শিক্ষা প্রতিষ্ঠান প্রধানদের প্রতি, আপনারা শিক্ষার্থীদেরকে সেরকম বার্ডেন দিবেন না, অভিভাবকদের উপরে এই ধরনের কোনো বার্ডেন আপনারা আরোপ করবেন না। ধন্যবাদ আপা।
ধন্যবাদ জাকির স্যার, আপনি সুন্দর বলেছেন। কারণ আমরা শুনতে পাচ্ছি অ্যাসাইনমেন্ট নিয়ে অনেক গুঞ্জন হচ্ছে। কারণ আমাদের মাননীয় সরকার যে নির্দেশ দিয়েছেন যে অ্যাসাইনমেন্ট শিক্ষার্থীরা নিজে থেকে করবে, তাদের নিজের যে সৃজনশীলতা প্রকাশ করবে, সেইখানে আমাদের অনেক শিক্ষা প্রতিষ্ঠান যেহেতু জি নিজ উদ্যোগে করছে, আমরাও আমাদের আজকের এই শিক্ষা আলোর বিশেষ টকশোর মাধ্যমে সবার উদ্দেশ্যে বলছি যে আমরা সরকারের নির্দেশ, যখন যে নির্দেশ আসবে আমরা সেই নির্দেশ পালন করতে বাধ্য। আমরা নিজেরা কেউ নিজের উৎসাহে কোনো কাজ করতে যাব না, এটা আমি বিনয়ের সাথে বলছি। ধন্যবাদ জাকির স্যার, আপনাকে অসংখ্য ধন্যবাদ, আপনি আমাদের সঙ্গে থাকুন। ফারজানা ম্যাম, আমি যাচ্ছি, আবার আমি ফারজানা ম্যামের সাথে যুক্ত হচ্ছি। আর প্রিয় দর্শক শ্রোতা, আমাদের আরেকজন যে আমাদের আলোচক ছিলেন, আমাদের অতিথি ছিলেন আলাম নাসরা, আমাদের সাথে যুক্ত হতে পারছেন না। উনি অনেক ট্রাই করছেন, আমাদেরকে অনেক মেসেজ দিচ্ছেন যে উনি আমাদের সাথে যুক্ত হতে পারছেন না। আপা যখন আমাদের সাথে যুক্ত হবে, আমরা আবার আপার সাথে আমরা আলাপচারিতা করব। এই পর্যায়ে ফারজানা আপা, ফারজানা আপা, আপনাকে আমি আবারও আর কি প্রশ্ন করতে চাচ্ছি যে এই যে আপনি কোভিড-19 এর করোনা শিক্ষা যোদ্ধা, এই যে করোনা শিক্ষা যোদ্ধা যে আপনি এখন শুনেন, বা আমি দেখেছি একটি অনলাইন পেজ, প্রাথমিক শিক্ষা পরিবারের অনলাইন ক্লাস, যেখানে আপনি নিয়মিত ক্লাস নেন। প্রাথমিক শিক্ষা পরিবারের ওই পেজ থেকে আপনাকে একটা সম্মাননা সার্টিফিকেট দিয়েছে। আপনি শিক্ষা যোদ্ধা হিসাবে, করোনা শিক্ষা যোদ্ধা হিসাবে যে আপনি একটা সম্মাননা পেয়েছেন, আপনার সার্টিফিকেটটা পাওয়ার পর আপনার অনুভূতিটা আমাদের দর্শকদের উদ্দেশ্যে একটু প্রকাশ করুন। অনেক ধন্যবাদ আপনাকে, আমাকে একদম হৃদয় ছোঁয়া একটি প্রশ্ন করার জন্য। আমি আসলে আজকে অনলাইন ক্লাস তো সেই অনেক আগ থেকে করে আসছি। আজকে যখন আমি দেখেছি যে আমাকে এখানে একটি সার্টিফিকেট দেয়া হয়েছে প্রাথমিক শিক্ষা পরিবারের অনলাইন ক্লাস পেজের পক্ষ থেকে, আসলে আমার মনে হয় যে আজকের দিনে বা করোনাকালীন সময়ে আমার কাছে যদি আনন্দের কোনো বিষয় থেকে থাকে, তাহলে আজকে আমি সর্বোচ্চ আনন্দটুকু আমি পেয়েছি এবং আমার ভালো লাগা কাজ করেছে। যে আসলে ওই যে কাজের স্বীকৃতি কিন্তু মাঝে মাঝে আরো কাজ করার আগ্রহ বাড়িয়ে দেয়। সেজন্য আমি ধন্যবাদ জানাচ্ছি আজকে আপনার মাধ্যমে বা আমাদের এই লাইভ অনুষ্ঠানের মাধ্যমে প্রাথমিক শিক্ষা পরিবারের অনলাইন ক্লাস পেজের এডমিন জায়েদা আপা এবং আমাদের শ্রদ্ধেয় কর্মকর্তা যারা আছেন সবাইকে। আমার অনেক ভালো লেগেছে যে আসলে সকল আনন্দ কিন্তু টাকা দিয়ে, ধন সম্পদ দিয়ে কেনা যায় না। আর আমি এমনিতেই অল্প দিয়ে কেন জানি সামান্যটুকু পেয়ে আমি অনেক খুশি হয়ে যাই। তো মানে আমার দিক থেকে অনেক বিরাট একটি প্রাপ্তি ছিল আজকের দিনে আমার কাছে, আজকের এই সম্মাননাটুকু। আমি ধন্যবাদ, আবারও ধন্যবাদ। জানাচ্ছি হ্যাঁ, আপনাকে। ধন্যবাদ ফারজানা আপা। আমি যেহেতু আপনাকে বলেছি যে আপনি একটা সম্মাননা পেয়েছেন, হ্যাঁ, আমরা প্রিয় দর্শক শ্রোতা, আমরা যারা কাজ করি, যারা নিজেরা কিন্তু একটা সম্মাননার জন্য বা একটা স্বীকৃতির জন্য কাজ করেন না, যারা যে সকল শিক্ষক মন্ডলী আছেন ওনারা নিজ উদ্যোগে তারা বিপদকে বিপদ মনে না করে তারা বিপদকে জয় করতে জানে, সেই মন মানসিকতা আমাদের যে সকল শিক্ষা যোদ্ধাদের আছে, তারা কিন্তু সম্মাননার জন্য মাঠে নামেনি। তারা তাদের নিজেদের কাজকর্ম, বা তারা মনে করছে যে আমি আমার জায়গা থেকে আমার শিক্ষার্থীদের জন্য আমি কি করতে পারি, আমি তো বেতন পাচ্ছি, আমার জাতির জন্য আমি কি করতে পারছি, তারা কিন্তু সেই লক্ষ্যে কাজ করছে। তারপরও প্রিয় দর্শক শ্রোতা, ক্লান্তির শেষে যে একটি শান্তির ছোঁয়া, ক্লান্তির শেষে যে একটা শান্তির ছোঁয়া আমরা পেয়ে থাকি, কার না ভালো লাগে, আমাদের সবারই ভালো লাগে। এই যে ফারজানা ম্যাম বলেছে উনি আজকে একটা সম্মাননা পেয়েছেন, সম্মাননার সার্টিফিকেট পেয়ে কিন্তু ওনার অনেক ভালো লেগেছে। এখন ওনার মনের যে, আমরা দেখতে পাচ্ছি ওনার যে মনের যে মানে আবেগ, যে ওনার কাজ করার আগ্রহটা আরো বেড়ে যাচ্ছে। ফারজানা ম্যাম, আপনার সাথে আমি আরেকটি প্রশ্ন তাহলে যুক্ত করতে যাচ্ছি। আপনার মতো আপনার সহকর্মী যারা আছেন, যারা এখনো প্ল্যাটফর্ম জগতে আমাদের সাথে যুক্ত না, আপনাদের সাথে যুক্ত না, আপনার ওই সহকর্মীদের উদ্দেশ্যে আপনি কি বলতে চাচ্ছেন একটু বলুন, ফারজানা আপা। আসলে আমাদের সহকর্মী যারা আছেন ওনাদেরকে হয়তো আমি আমার মতামতটুকু জানাতে পারি, ওনাদেরকে পরামর্শ দেয়াটা, আমি পরামর্শ দিব না, আমি আমার মতামতটুকুই বলবো যে আসলে যারা এখনো অনলাইন ক্লাস করতে আগ্রহী হয়ে ওঠেননি বা অনলাইন ক্লাস করেননি, আমি আমার শ্রদ্ধেয় সকল সহকর্মীদেরকে বলবো যে আসুন আমরা সবাই মিলে একসাথে অনলাইনে ক্লাস করি। কারণ দেখা গিয়েছে যে আমাদের অনেক দক্ষ শিক্ষক কিন্তু এখনো অনলাইনের বাইরে রয়ে গিয়েছেন। ওনাদের থেকে
আমাদের ছাত্রছাত্রীদের যেমন শিখার আছে, আমাদেরও কিন্তু অনেক কিছু শিখার আছে। অনলাইন ক্লাসগুলো যে শুধুমাত্র ছাত্রছাত্রীরা দেখে তা নয়, আমরা শিক্ষকরাও কিন্তু দেখি। দেখি। আর আমরা সহকর্মীরা কিন্তু একজন থেকে আরেকজন শিখতেই পারি। মানুষের শিখার তো আর কোনো শেষ নেই, যে আমি একজনই যে সব জানি বা আরেকজন উনি একজনই সব জানেন, ব্যাপারটা কিন্তু এমন নয়। তো এমনও শিক্ষক কিন্তু রয়ে গেছেন, এমনকি আমার জানা মতেও ওনাদের থেকে আমাদের আমাদের ছাত্রছাত্রীদের অনেক কিছু জানার এবং শিখার রয়ে গিয়েছে। তো আমি বিনীতভাবে অনুরোধ করব যে ওনাদের সুন্দর সুন্দর ক্লাসগুলো নিয়ে আমাদের মাঝে অবিলম্বে আসার জন্য। ধন্যবাদ আপনাকে। ধন্যবাদ ফারজানা ম্যাম, আপনাকে অসংখ্য ধন্যবাদ। আমরাও আপনাকে আমাদের শিক্ষা আলো বিশেষ টক শো অনুষ্ঠানে আপনার যে আজকে মন, আপনি বলেছেন আজ আপনি সম্মাননা পেয়ে আপনার মনটা আজকে অনেক ভালো লাগছে, তাই আমরাও আমাদের শিক্ষা আলো বিশেষ টক শো অনুষ্ঠানের পক্ষ থেকে আপনাকে হয়তো আমরা সম্মাননা দিতে পারছি না, কিন্তু আপনাকে আমি আমাদের এই পেজ থেকে অন্তরের অন্তঃস্থল থেকে স্বাগতম জানাচ্ছি আর স্যালুট জানাচ্ছি শিক্ষা যোদ্ধ হিসাবে। আপনি আমাদের সঙ্গে থাকুন, আমি পরবর্তী আবার আপনার সাথে যুক্ত হবো। আমি পর্যায়ে যাচ্ছি আমাদের জনাব জাকির স্যারের কাছে। জাকির স্যার, জাকির স্যার শুনতে পাচ্ছেন? জি আপা। স্যার, জি শুনতে আমরা পাচ্ছি। তো স্যার এই যে ধরেন অ্যাসাইনমেন্ট নিয়ে আমরা জেনেছি, আপনি বলেছেন আপনার প্রতিষ্ঠানে চমৎকার ভাবে কোনো নির্দেশ মানে ধরা বাঁধা কোনো নিয়ম নেই, যাকে এই জন্য আমি আপনাকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। স্যার, আমার এখন প্রশ্ন হলো যে আপনার আপনার প্রতিষ্ঠানে আমি বলবো, যেহেতু আলিম মাদ্রাসা, আপনার প্রতিষ্ঠানের শিক্ষার্থী ও আর অভিভাবকদের সাথে আপনাদের যোগাযোগ কতটুকু, এবং অনলাইন ক্লাস সম্পর্কে সামাজিক সচেতনতা আপনারা কতটুকু গড়ে তুলেছেন? জাকির স্যার। আপা আমি প্রশ্নটা শুনতে পাইনি আপা। স্যার, আমি বলেছি যেহেতু আপনারা একটি আলিম মাদ্রাসা, হ্যাঁ, মাদ্রাসাতে আপনারা আপনি যে একজন প্রভাষক হিসাবে আছেন, জি ওইখানে যেহেতু ইসলামিক মাইন্ডের ইয়াটাই বেশি, ওইখানে আপনাদের শিক্ষার্থী আর অভিভাবকদের সাথে আপনাদের যোগাযোগ এবং অনলাইনের ক্লাস সম্পর্কে কতটুকু সামাজিক সচেতনতা গড়ে তুলেছে? জনাব জাকির স্যার, শুনতে পাচ্ছেন? আর প্রিয় দর্শক শ্রোতা, আমরা জাকির স্যার হয়তো আমাদের নেট থেকে বিচ্ছিন্ন। জি জাকির স্যার। জি আপা আচ্ছা, আমরা বলেন। জাকির স্যার, আমি আপনার কাছে একটা প্রশ্ন রেখেছিলাম, প্রশ্নটা যেহেতু আপনি শুনতে পাচ্ছেন না, তাহলে আমি কিন্তু আপনি তাহলে একটু অপেক্ষা করতে হবে। আমাদের মাঝে আমাদের নাসরা আলম আছেন, আপা আমাদের থেকে অনেকক্ষণ ধরে আমাদের নেট থেকে সংযুক্তর বাইরে আমাদের প্রোগ্রামে আমাদের সাথে অনেক চেষ্টা করছেন, হ্যাঁ অনেক চেষ্টা করছেন, যাক শেষ পর্যন্ত আমাদের সাথে যুক্ত হয়েছেন, তাই ম্যাডামকে আমি আবারও স্বাগতম জানাচ্ছি। যেহেতু ম্যাডাম আমাদের সাথে আছেনই, আমি ম্যাডামের কাছে আবার প্রশ্ন নিয়ে যাচ্ছি। নাসরাপা, আমি আপনার জি আপা, আজকে মানে নেট এত সমস্যা করেছে, আমি অনেকক্ষণ চেষ্টা করছিলাম, তো অবশেষে ঢুকতে পারলাম। যাক, যেহেতু আপনাকে আমরা পেয়েছি, আবার হারানোর ভয়ে আমরা প্রস্তুত যাচ্ছি। নাসরাপা, আপনার সংসদ টিভিতে যে ক্লাস নিচ্ছে সেই অভিজ্ঞতা আমাদের সাথে একটু বলুন। জি আপা, অসংখ্য ধন্যবাদ। প্রথমে আমি আসলে এখানে যারা পর্দার পেছনে আছেন, সামনে আছেন, যারা কাজ করছেন, সবার জন্য আমার শুভকামনা, এবং এমন একটি প্ল্যাটফর্ম আমাদের জন্য তৈরি করে দিয়েছেন যেখানে আমরা আমাদের দুঃখ, হাসি, কান্না সবার সাথে ভাগ করে নিতে পারছি। তো এই জন্য আমি সবার কাছে কৃতজ্ঞ। আর অনেকক্ষণ যাবত চেষ্টা করছিলাম, আমার এখানে আজ নেটওয়ার্কের এত সমস্যা ছিল, তো জয়েন করতে পারছিলাম না, তো আল্লাহ অবশেষে রহমত করলেন, জয়েন করতে পারলাম। তো আপা, আপনি আমার কাছ থেকে জানতে চাচ্ছিলেন সংসদ টিভির ক্লাস করার বিষয়টা। তো এর আগে আমি একটু পেছনের গল্প একটু বলি। আমি 2019 সাল থেকে আমি ইউটিউবে কাজ করছি। তো 19 সাল থেকে তখন ইউটিউবে কাজ করাটা শুরু করেছিলাম হচ্ছে, আমার একজন কাজিন আছে, কাজিন বলবো না, আপন ভাই এই বলা যায়। তো আমার এক ভাই আছে, হাবিবুর রহমান হাবিব। তো ও একদিন আমাকে এসে বলছে কি যে, আপু চলেন একটু ডিফারেন্ট কিছু করি, আপনি এই এত কিছু জানেন, এগুলা নিয়ে চুপচাপ বসে আছেন, এটা তো আসলে ঠিক না, আহ এটা একটু জানানো দরকার। তো তখন আমরা জুনে 2019-এর জুনে
প্রথম ই বিদ্যালয় নামে আমরা একটা ফেসবুক পেজ এবং সেই সাথে ইউটিউব চ্যানেল আমরা খুলি। তো সেখানে ও ম্যাথের বিষয়গুলো নিয়ে আসতো এবং আমাদের সাথে কিছু গেস্ট টিচারও ছিলেন। তো বেসিক্যালি ওখানে আমি আর ওই কাজ করতাম। আর আমি একটু চিন্তা করলাম যে ডিফারেন্ট কিছু কি করা যায়। কারণ হচ্ছে যে তখন আমি দেখলাম যে আমি যখন সাবজেক্ট বেসড ইংলিশ ক্লাসগুলো করাতে যাই, তখন আমাদের টিচারদের কিছু বিষয় থাকে যেমন ওনারা জানেন না বিষয়গুলো। যেমন আমাদের যে সাউন্ড আছে, সাউন্ড গুলো যখন আমি প্রথম ওনাদের সামনে প্রেজেন্ট করি, তখন ওনারা বেশ ঘাবড়ে যান যে কি ব্যাপার, ইংলিশে অ্যালফাবেট 26টা, কিন্তু আবার ম্যাডাম আবার 44টা সাউন্ড কোথা থেকে নিয়ে আসলেন। তো এই বিষয়গুলো যখন আমি মানে বারবার দেখতে থাকলাম, তখন আমার মনে হলো যে না, এটা একটু জানানো দরকার সবাইকে। আর যেহেতু ইউটিউবে এরকম প্রচুর ভিডিও আছে, কিন্তু সবগুলা হচ্ছে ইংলিশে। তো দেখা যায় যে যে কারণে কেউ ওই ভিডিওগুলোতে না এতটা মনোযোগ দিয়ে দেখেন না বা ওটার দিকে এতটা আকৃষ্টও হন না। তো তখন আমার মনে হলো যে এই বিষয়গুলোকে যদি আমি বাংলায় আমার মতো করে একটু প্রেজেন্ট করি, যদি 5 জনেরও উপকার হয়, দেন আমার কাজটা সার্থক হবে। তো সেই হিসাব থেকে আমি প্রথম দিন মনে আছে, আমার বেবি তখন গত বছরের কথা, তো আমার বেবির তখন প্রায় 2 বছর 5 মাস বা 6 মাস। তো ওই সবকিছু করে টোরে রাতে 9:30টায় গেলাম আমার ভাইয়ের স্টুডিওতে, গিয়ে বললাম যে ভাইয়া চলো আজকে একটা ছোটখাটো একটা কিছু দেই, দেখি লোকজন কেমন রেসপন্স করে। তো তখন ওর ওর সাথে আমি প্রথম কাজটি করলাম। আমি প্রথমে ভাওয়েল, আমাদের যে 5টি ভাওয়েল আছে এর বেসিক সাউন্ড, ওই বেসিক সাউন্ড নিয়ে একটা 7 মিনিটের একটা ভিডিও করি। তো ওই ভিডিওটি পরদিন দুপুরের ভেতরে প্রায় 75,000 ভিউ হয়ে যায়। তো সাথে সাথে মানে এটা আমার জন্য আসলে একটা অকল্পনীয় ব্যাপার ছিল যে মানে এত দ্রুত মানুষের কাছে পৌঁছে যাওয়া। এবং আমার ভাই তো রীতিমতো নাচানাচি যে আপু ঠিক আছে, তার মানে এটা লোকজনের প্রয়োজন, তো চলেন আমরা এটা নিয়ে কাজ করব। তো তারপর এটা নিয়ে আরেকটু পড়াশোনা করা শুরু করলাম, কারণ যেহেতু একটা পাবলিক প্লেসে কাজ করতে গেলে পড়াশোনা ছাড়া তো হুটহাট করে চলে আসা যায় না। তো ওখানে অক্সফোর্ড ডিকশনারির সাহায্য নিলাম। আমার কিছু ফ্রেন্ড আছে যারা আইএলটিএস এর ট্রেনার, ওদের সাথে কথা বললাম। সো এই সবকিছু মিলিয়ে আমি গত বছর থেকেই আসলে অনলাইনে কাজ করা শুরু করি। আর যখন আমাদের এই করোনার সময়টাতে সংসদ টিভির জন্য ক্লাস হবে, মূলত এই বিষয়গুলো আসলে ওই ইয়েতে শিক্ষক বাতায়নের সাথে যারা যুক্ত বা এটওয়াইয়ের যারা অ্যাম্বাসেডর আছেন, তারা কিন্তু প্রথমে জেনেছেন। আর আমি যেহেতু আমার বেবিটা ছোট ছিল, আমি গত 2 বছর একটু ওই টেকনিক্যাল জায়গাটা থেকে একটু দূরে ছিলাম। যেমন শিক্ষক বাতায়নে ক্লাস আপলোড করা বা ওই বিষয়গুলো যেগুলো থাকলে অ্যাম্বাসেডর হওয়া যায়, তো আমি এটা থেকে একটু দূরে ছিলাম। যদিও আমি ডিজিটাল কন্টেন্ট নিয়ে ক্লাস করাতাম, কিন্তু ওটাকে ওই বাতায়নে আপলোড করা বা ওই সময়টা ম্যানেজ করাটা আমার জন্য একটু টাফ ছিল। তো তখন যে কারণে আমি এই বিষয়টা জানতামই না যে সংসদ টিভিতে ক্লাস করার জন্য ওনারা ক্লাস চাইছেন, ভিডিও চাইছেন। তো আমি করলাম কি, যখন 17ই মার্চ স্কুল বন্ধ হলো, তখন আমি আমার ভাইকে বললাম যে ভাই এবার একটা কাজ করি, এবার নিজের বাচ্চাদের জন্য কিছু করি, এমনিতে তো ওভারঅল কাজগুলো করছি। তো বললো যে ঠিক আছে আপু করেন। আমি তখন ক্লাস 1-এর 2টা ক্লাস এবং ক্লাস 3-এর 2টা ক্লাস আমি আমার বিদ্যালয় পেজ থেকে 2টা ক্লাস আপলোড দিই। এবং আমার ইচ্ছে ছিল যে আমি পেজে, যেহেতু বাসায় থেকে কাজটা করা সহজ আমার স্টুডিও থেকে, তো ওখান থেকে আমি রেগুলার ক্লাসগুলো করবো যেহেতু বাসায় আছি। তো ওই ক্লাসটা, ক্লাস 3 এর ক্লাসটা যখন গেল, এর পর দিন মানে তখন হচ্ছে অলরেডি যারা সংসদ টিভিতে কাজ করবেন ওনারা হচ্ছে মানে রেকর্ডিং করে অলরেডি ইয়েতে পাঠিয়ে দিয়েছেন অধিদপ্তরে, ওনাদের ক্লাসটা জমা পড়ে গেছে, আমি ওটার কাছে তখন নাই। তো ওই ক্লাসটা দেখে, আমার এই ক্লাসটা দেখলেন হচ্ছে আমাদের নেপের স্যার ছিলেন আবু বকর সিদ্দিক সুমন স্যার। উনি নেপের বিশেষজ্ঞ, সম্মানিত বিশেষজ্ঞ। তো স্যারের চোখে সামহাও ফেসবুকের কল্যাণে ওই ক্লাসটা চলে যায় এবং স্যার এই ক্লাসটা দেখে, স্যার তখন এই ক্লাসটাকে অধিদপ্তরে আমাদের যে ওয়েবসাইট আছে যেখানে সবার ক্লাসগুলো জমা হচ্ছিল, সেখানে স্যার জমা দিলেন। এবং ওখান থেকে তারপরে ওনারা সবাই ডিসাইড করলেন যে না, আমাকে কাজ করাবেন। এবং খুব দ্রুত, আমার মনে আছে যে সন্ধ্যা 7টায় বিদ্যালয়ে, আমাদের যে বিদ্যালয়ের যে মেসেঞ্জার আছে ওখানে নক করলেন। সন্ধ্যা 7টায় নক করে আমার ভাইয়ের সাথে, আমি তখন এই অনলাইন ছিলাম না,
তো আমার ভাইয়ের সাথে ওনারা বললেন যে আমরা ওই ম্যাডামের সাথে একটা জুম মিটিং এ বসতে চাচ্ছি, আপনারা মানে ওনাকে কখন অ্যাড করা যাবে। তো আমার ভাই সাথে সাথে আমাকে ফোন করলো যে আপু জুম মিটিং এর জন্য তো আমার এখানে সবকিছু রেডি করা আছে, আপনি আমার বাসায় চলে আসেন। তখন রাত বাজে 1:45। আমি ছেলেকে খাওয়াচ্ছিলাম। তো এইভাবে আমার মনে আছে আমার ছেলের খাবার অর্ধেক খাবারের মাঝখানে আমি আম্মাকে বললাম যে আমার বাকিটা তুমি খাও, আমি একটু দেখে আসি কি হচ্ছে, আমার ভাই কেন এভাবে বললো। তো 8টায় আমরা বসলাম। তখন দেলোয়ার স্যার ছিলেন, সুমন স্যার ছিলেন এবং আমাদের মুজিবুর রহমান স্যার ছিলেন। উনি তখন ব্রাহ্মণবাড়িয়া পিটিআই তে, এখন উনি সুপারিনটেন্ডেন্ট হয়ে গেছেন, আমাদের প্যাডাগজি এক্সপার্ট। তো ওনাদের সাথে আমরা গেলাম। তো প্রথমে ওনারা যেটা বলেছিলেন যে আমাদের বিদ্যালয় পেজের আমাদের যে ওই রেকর্ডিং এর মানটা ভালো ছিল। সো ওনারা আমাকে প্যাডাগজিক্যাল সাপোর্টটা দিয়েছিলেন যে আপনি আরেকটু এভাবে ক্লাসটা করলে আরেকটু ভালো হবে। সো আপনার ক্লাসে আমাদের কোনো সমস্যা নেই, হাতের লেখাতেও সমস্যা নেই, আর উচ্চারণের কথা তো বলতেই হয় না। সো আপনি শুধু প্যাডাগজিক্যালি আরেকটু ইমপ্রুভ করে ওই ক্লাসগুলো নেন, অথবা আপনি যখন ক্লাসটা করাবেন আমাদের সাথে আগে একটু আলোচনা করে নিবেন। তো এরপর আমি 3টা ক্লাস ওখানে করলাম, করে ওনাদেরকে পাঠালাম। তো দেখা গেল যে এখান থেকে আমাদের যেহেতু নেটের অনেক সমস্যা, একটা ক্লাস প্রায় আমরা যে রেজুলেশনে ক্লাসগুলো করি ওই ক্লাসগুলো যেতে একটা ক্লাস যেতেই 13-14 ঘন্টা লেগে যায়। তো এটা আবার একটা টাফ বিষয় ছিল। তারপর ওনারা ডিসিশন নিলেন যে আপা আপনি ঢাকায় এসে কাজটা করেন, এটা বেটার, যেহেতু এখানে আমাদের স্টুডিও রেডি হচ্ছে। তখন পুরো লকডাউন, চারপাশ বন্ধ, কেউ আসে মানে ঘর থেকে আমরা কেউ বের হই না। আমার হাজবেন্ডও বাসায়, ওদেরও অফিস ছুটি হয়ে গেছে, ও এখানে। এর মধ্যে 1 তারিখে ও আমরা গেলাম। আবার গেলাম বলতে 1 তারিখে স্যার বললেন যে 1 তারিখ সকালবেলা যে আপনারা চলে আসেন, আপনাকে আসতে হবে। বললাম স্যার কিভাবে আসবো, এখান থেকে তো আসলে। পরে বললো যে আসার ব্যবস্থা করছি। তো স্যার ওখান থেকেই আমাদের ডিরেক্টর ট্রেনিং স্যার যিনি আছেন, উনি আমাদের টিপো স্যারকে ফোন করলেন যে ওনাকে আপনার গাড়ি দিয়ে পাঠান। তো আমার কপাল এমন ছিল যে স্যারের যিনি ড্রাইভার আমার টিপো স্যারের, তখন উনি কোয়ারেন্টিনে। তো উনি কোয়ারেন্টিনে, তো আমাকে মানে কে নিয়ে আসবে বা কে নিয়ে যাবে এটা একটা বিশাল সমস্যা। তো স্যারই তখন, আমি বললাম যে স্যার আমি তো আসলে এখান থেকে কিভাবে গাড়ি ম্যানেজ করবো, কেউ তো আর যেতে চাইছে না, কেউ, সবচেয়ে বড় সমস্যা হচ্ছে কেউ যেতে চাইছে না। তো স্যার ম্যানেজ করলেন, গাড়িটা দিয়ে সবকিছু ম্যানেজ করে দিলেন। আমরা রওনা হয়ে গেলাম। আগের দিন বিকেলে রওনা হলাম, রাতে গিয়ে ঢাকায় পৌঁছালাম, তো গাড়ি আবার ব্যাক করলো। তো তারপর 2 দিন থাকলাম এক নাগাড়ে ওখানে থেকে। 2 দিনে আমরা 12টা ক্লাস করলাম। তো ওখানে 10টা ক্লাস ইংলিশের করেছিলাম। তারপর ক্লাস 5 এর বিজ্ঞান ক্লাসের জন্য যে টিচার আসার কথা ছিল, তো উনি সামহাও আসতে পারেননি। তো তখন আবার আমাদের এর শ্রদ্ধেয় সারোয়ার স্যার উনি বললেন যে ম্যাম আপনি একটা কাজ করেন, আমাদের যেহেতু প্রথম দিনই বিজ্ঞান ক্লাসটা যাবে 5 এর, তো আপনি এই ক্লাস দুটো করে রেখে যান। তো আমি আসলে মানে ক্লাস তো আমরা প্রাথমিক বিদ্যালয়ে সবাই সব ক্লাস করি, ওখানে তেমন কোনো সমস্যা নেই, কিন্তু হুট করে আমার প্রিপারেশনও ছিল না, তখন আবার সাথে ল্যাপটপও নিয়ে যাইনি। তখন সারোয়ার স্যারের ওই ল্যাপটপে আমি প্রেজেন্টেশনটা রেডি করলাম। এবং ওখানে আরেকটা বিষয় ছিল যে করার ব্যাপারটা, মানে ওখানে কিছু ভিডিও অ্যাড করতে চেয়েছিলাম। তখন সারোয়ার স্যারকে বললাম, স্যার বললেন যে ঠিক আছে, আমাদের সঞ্জীব স্যার আছেন, তো সঞ্জীব স্যারের ভিডিওটা আমরা যদি অ্যাড করি তো সমস্যা নেই। তো ওইভাবে প্রথমে আরো 2টা বিজ্ঞান ক্লাসও করে রেখে ওখান থেকে আসলাম। তো এই হচ্ছে প্রথমের শুরুটা। এরপর তো পুরো লকডাউনের ভিতর যখন একদম টোটাল লকডাউন, কেউ আসছে না, এবং যেদিন আমরা ক্লাস শেষ করে কাজ শেষ করলাম, তো যেহেতু পরে আবার বিজ্ঞান ক্লাসগুলো করতে হয়েছে আমাদের, মানে রাত 10:30 বেজে গেছে ওখানে আমাদের ক্লাস শেষ করতে করতে। তখন ক্লাস শেষ করে আমরা যখন রওনা হই ওখান থেকে, আমাদের ব্রাহ্মণবাড়িয়া থেকে আরেকজন টিচার গিয়েছিলেন ইংলিশের জন্য, রাকিব আপু। তো ওই গাড়িটা ব্রাহ্মণবাড়িয়া ছিল, যেটা দিয়ে আমরা ব্যাক করছিলাম। তখন রাত মানে ঢাকা থেকে আমরা যে মুহূর্তে বের হয়েছি তখন রাত 10:30 বাজে, এবং সেই রাত 10:30টায় আমরা ওখান থেকে বের হলাম, এবং আমি বাসায় যখন ঢুকেছি তখন বাজে 12:30। আর রাকিব আপু যখন বাসায় ঢুকেছে তখন বাজে রাত 1:30। তো এই হচ্ছে আমাদের আসলে পরিস্থিতি, মানে এবং এই 1:30 পর্যন্ত আমাদের ডিরেক্টর ট্রেনিং স্যার না ঘুমিয়ে জেগেছিলেন, আমাদের দেলোয়ার স্যার না ঘুমিয়ে জেগেছিলেন যে রাস্তায় কোনো ধরনের বিপদ আপদ হয় কিনা বা কিছু সমস্যা। তো প্রথম ধাক্কাটা আমরা ওভাবে সামলে নিই।
তো এরপর মাঝখানে কিছুদিন আমরা আবার আমাদের বিদ্যালয় পেজের যে আমার বাসায় যে স্টুডিও আছে ওখান থেকেও 5টা ক্লাস করে পাঠাই। তো এখান থেকে করে পাঠালে যে বললাম যে 12-13 ঘন্টা সময় লেগে যায়, এটা একটা বিরাট সমস্যা আমাদের নেটওয়ার্কের সমস্যার জন্য। তো তারপর আবার যখন হলো তখন রাকিবা আপু অসুস্থ, তো দেখা গেল যে তখন পুরো মানে ইংলিশের ক্লাসের পুরো বিষয়টা আমার উপর একা চলে আসছে। তো তখন আবার ঢাকায় গেলাম। তখন দেখা যেত যে একবার গেলাম মানে 2 দিনে 16টা ক্লাস বা 14টা ক্লাস। একদিনে শাহাদাত স্যার ছিলেন ওই দিন আমার পেডাগজি এক্সপার্ট হিসেবে, ওই দিন আমরা একদিনে সর্বোচ্চ 8টা ক্লাস করেছি। শাহাদাত স্যার তো মানে ওটা একটা বিশাল ব্যাপার ছিল আমাদের জন্য, কারণ হচ্ছে আমার কাজ শেষ, তখন অলরেডি কাজ শেষ, এর মাঝখানে আমাদের ছিলেন জাফরান ভাই, এডিটিং এর কাজটা করতেন। জাফরান ভাই এসে বলছে কি, ম্যাম আগামীকাল একটা ক্লাস যাবে কিন্তু আমরা কোথাও ওই ক্লাসটা খুঁজে পাচ্ছি না, এই ক্লাসটা ম্যাম আজকে করেই যেতে হবে। তো তখন আবার ওই মুহূর্তে বসে ওই ক্লাসটা আবার পুরো প্রেজেন্টেশন, পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশন রেডি করেছি। তখন মানে শেষ ওই ক্লাসটা করে রেখে আমরা বের হয়েছি, তখন আবার রাত 8টা 8:30 বেজে গেছে, তো ওই দিন আর আসিনি। তো এভাবেই মানে প্রতিবার যখন ঢাকায় যেতাম। আর একটা বিষয় ছিল কি, যখন প্রথমবার ঢাকায় গেছি তখন আমাদের একজন ম্যাম ছিলেন, উনি করোনা আক্রান্ত হয়েছেন এবং ওনার ফুল ফ্যামিলি আক্রান্ত হয়েছিলেন। ওনাদের মোস্ট প্রবাবলি ওনার আব্বা আম্মা করোনাতে মারাও গিয়েছেন। প্রতিবার যেতাম এবং শুনতাম যে আমাদের গ্রুপের কারো না কেউ না কেউ করোনা পজিটিভ। হ্যাঁ, আসতাম, আবার দেখা যেত হয়তো ভিডিও প্যানেলে যারা কাজ করছেন ওনাদের কেউ করোনা পজিটিভ, এবং ওনাদের সাথে দেখা যেত যে ওনাদের সাথেই আছি কিন্তু জি জি আপনাকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি, কারণ আপনার মনে যে লোকানো কথাগুলো আজ আপনি আমাদের মধ্যে আপনাকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। আপনাকে আমি আরেকটি প্রশ্ন করতে চাচ্ছি যে এই যে আমাদের কারণে আপনারা পাস করছেন, এখন আমরা তো জানি যে সবাই তো ব্যাংক থেকে অনেকে বলে দেখে। আপনার কাছে আমার প্রশ্ন, আমাদের শিক্ষার্থীরা এই অনলাইন পাঠদানে এখানে আমি বিষয়টাকে দুইভাবে, জি আপু, এখানে আমি বিষয়টাকে দুইভাবে দেখবো। একটা হচ্ছে যে শিক্ষার্থী ডেভেলপমেন্ট এখনই, আরেকটা হচ্ছে যে আমাদের টিচারদের ডেভেলপমেন্ট, যেটা হচ্ছে পরবর্তীতে শিক্ষার্থীদের কাজে লাগে। তো এখন এই মুহূর্তে কেউ যদি আমাকে বলেন যে আপনার ক্লাস কেউ দেখছে না বা সংসদ টিভির ক্লাস কেউ দেখে না, তো সেক্ষেত্রে আমার কথা হচ্ছে যে আমি যা শিখছি, আমি যখন এখানে আমি সংসদ টিভিতে যাদের সাথে কাজ করছি, এক একজন প্যাডাগজি এক্সপার্ট যাদের সাথে আমি কাজ করছি, ওনাদের কাছ থেকে আমি যা নিচ্ছি, আমাদের আবু বকর সিদ্দিক সুমন স্যারের কাছ থেকে আমি যে এক্সপিরিয়েন্সটা নিলাম, আমাদের মুজিবুর স্যারের কাছ থেকে জানিলাম, আমার শাহাদাত স্যারের কাছ থেকে আমি জানিলাম, বা শেষ লাস্ট টাইম আমি কাজ করছি তাসনোভা ম্যামের সাথে, ওনাদের কাছ থেকে যে আমরা যেই জ্ঞানটা আমার হয়েছে, অবশ্যই এটা আমার ক্লাসরুমে ইমপ্লিমেন্ট হবে। সো আমার শিক্ষার্থী এখানে উপকৃত হচ্ছে, এটা হচ্ছে পরোক্ষভাবে। আর প্রত্যক্ষভাবে আমি যেটা বলছি যে আমি যদি একটা ক্লাস করাই, এমনিতে ধরেন ক্লাসরুমে আমি ক্লাসে আছি, আমার ক্লাসের 100% শিক্ষার্থী কিন্তু আমার পুরো ক্লাসটাতে কখনোই অ্যাটেন্ড করে না, তাদেরকে আমরা চেষ্টা করে যাচ্ছি। সো যেখানে আমি অফলাইনে থেকে একদম সামনাসামনি থেকেও যখন আমি আমার পুরো শিক্ষার্থীকেই সেইভাবে আনতে পারছি না আমার পড়াশোনাতে, সেখানে অনলাইনে তো কিছুটা দূরত্ব হবে, এটা স্বাভাবিক। তবে আমার ক্লাস থেকে যদি 5 জন শিক্ষার্থী উপকৃত হয়, আমার কাছে কিন্তু এটা অনেক কিছু। আমি একবার এক রিক্সা থেকে নেমেছি আপা, আমি এই বিষয়টা এখানে শেয়ার করতে চাচ্ছি। আমি উপজেলাতে যাব, আমাদের উপজেলা শিক্ষা অফিসে যাব, তো রিক্সা থেকে নামার পরে আমি মাস্কটা টেনে ঠিক করছি, তখন রিক্সাওয়ালা আমার মুখের দিকে তাকিয়ে বললেন যে আপা আপনি তো টিভিতে ক্লাস নেন, আমার মেয়ে আপনার ক্লাস দেখে, আর আমার মেয়ে দেখে বলে আপা কি মজা করে ইংরেজি পড়া, ইংরেজি পানির মতো লাগে। এখন আপনি বলেন যে যদি কেউ আসলেই না দেখে থাকে, তাহলে এই রিক্সাওয়ালা সে আমাকে চিনলো কিভাবে? তার তো চেনার কথা না। হ্যাঁ, আমার হ্যাঁ, এবং
একইভাবে আমি একদিন একটা অফিসে একটা কাজে গেলাম, তো ওখানে যিনি কর্মকর্তা ছিলেন উনি কিছুক্ষণ আমার দিকে তাকিয়ে থেকে বললেন যে ম্যাম আমি কি আপনাকে চিনি। আমি বললাম যে আসলে তো আমার সাথে আপনার এর আগে কখনো দেখা হয়নি। তো তিনি আবার তাকে বললেন যে ইয়েস আমি আপনাকে দেখেছি, আমি আপনার ক্লাস দেখেছি, আপনি ক্লাস 4 এর একটা গ্রামার ক্লাস নিচ্ছিলেন আমার মনে আছে। গ্রামার ক্লাসে আপনি কিছু পুতুল অ্যাড করেছেন। সো এই টেকনিকটা দেখে আমার খুব ভালো লেগেছে যে আসলে টিচার ক্লাসে গ্রামারটাকে লাইফ রিলেটেড করে একটা গ্রামার শেখাতে পারে। সো এই বিষয়টা আমরা আসলে জানতাম না, আমরা জানতাম যে গ্রামার শুধু রুল মুখস্থ করবে আর স্টুডেন্টরা এই রুলের মধ্যে রেখে স্ট্রাকচারের মধ্যে ফেলেই গ্রামার শিখবে, এর নামেই গ্রামার। কিন্তু গ্রামার যে লাইফ ওরিয়েন্টেড করে গ্রামার শেখানো যায়, এটা আমি আপনার ওই ক্লাসটা দেখেছি। তাহলে আপা আপনি আমাকে বলেন, আমি যে একদম এই যে দুইজন মানুষের কাছ থেকে যে আমি ফিডব্যাক নিলাম, একজন হচ্ছেন কর্মকর্তা, আরেকজন হচ্ছেন আমার একজন রিক্সাওয়ালা ভাই। সো এই যে দুইটা জায়গা থেকে আমার ফিডব্যাক আসছে, তাহলে আমি কিভাবে বলবো যে কেউ দেখছে না, কেউ শুনছে না, কেউ উপকৃত হচ্ছে না? ধন্যবাদ ধন্যবাদ অসংখ্য ধন্যবাদ। আমরা যারা কাজ করছি আমরা মনে করবো একজন যদি আমাদের সংস্থা দেখে এটাই আমরা সার্থকতা। নাশরাফ আপনাকে আমরা আমাদের চলে এসেছি। আমি নাশরাফ আমরা জানি একজন শিক্ষার্থী এবং শিক্ষার একটি মান উন্নয়ন সে শিক্ষার্থীরা মাদের জি, এখানে আমি যে বিষয়টি বলবো সেটা হচ্ছে আসলে মায়েদের কাছে এখানে মায়েদের ভূমিকাটা কিন্তু শুধুমাত্র শিক্ষিত মায়েরা এখানে ভূমিকাগুলো পালন করছেন। আর আপনি বা আমরা যারা প্রাইমারি স্কুলে পড়াই, সরকারি প্রাথমিক বিদ্যালয়ে পড়াই, একটা বিষয় কিন্তু বাংলাদেশে স্পষ্ট, বাংলাদেশে যাদের টাকা আছে তারা কেউ সরকারি প্রাথমিক বিদ্যালয়ে পড়াতে যায় না, কারণ এখানে সোশ্যাল স্ট্যাটাসের একটা বিষয় থাকে, যেহেতু আপামর জনসাধারণ সরকারি প্রাথমিক বিদ্যালয়ে পড়ে। হ্যাঁ, তো আমার যারা ওই শিক্ষিত বাবা মায়ের ছেলে মেয়েরা হচ্ছে তারা কেউ সরকারি প্রাথমিক বিদ্যালয়ে বেশিরভাগ ক্ষেত্রেই পড়ে না, 95% ক্ষেত্রে হয়। এর মধ্যে কিছু ব্যতিক্রম আছে, যেমন আমি আমার মেয়েকে আমার স্কুলে পড়াই, তো সেটা হচ্ছে ভিন্ন কথা। তো বেশিরভাগ বিষয়টাই হচ্ছে এই যে তারা কিন্ডারগার্টেন স্কুলগুলোতে পড়ছে বা ইংলিশ মিডিয়াম স্কুলগুলোতে পড়ছে। ওখানে আসলে এখনো আমি যদিও বিষয়টা মানে না ওইভাবে সামনে আসছে না, কিন্তু কিন্ডারগার্টেন স্কুলগুলোতে কিন্তু ওনারা গার্জিয়ানরা প্রতি সপ্তাহে যে বই পড়া নিয়ে আসছে, এবং ওখানে তাই হয়, টিচারদের খুব একটা যে কাজ থাকে তা না, ওনারা পড়াগুলো দিয়ে দেন, গার্জিয়ানরা শিখিয়ে দেয় বা গার্জিয়ানরা এখানে মূল ভূমিকা পালন করে। কিন্তু আমাদের যে জায়গাটা, আমাদের সরকারি প্রাথমিক বিদ্যালয়ের আমাদের যে জায়গাটা, সেখানে বাবা মায়েদের আসলেই কোনো ভূমিকা থাকে না। সরেও শেখানো থেকে শুরু করে এর লেখানো থেকে শুরু করে স্টুডেন্টের মুখ থেকে কথা বের করা পর্যন্ত সবটাই আমাদের কাজ। আমি গত পরশুদিন আমার কিছু স্টুডেন্টের সাথে আমি দেখা হলো, এরা ক্লাস 1-2 এর স্টুডেন্ট। তো আমি এদের সাথে কথা বলে যা বুঝলাম, এদের মায়েরা সবাই হচ্ছে ইয়েতে কাজ করে, মানুষের বাসায় কাজ করে। হ্যাঁ, তো এরা কিন্তু টোটালি আমার উপর ডিপেন্ডেন্ট। সো এই করোনা শেষ হওয়ার পরেও এদেরকে পুরো পড়ানোর দায়িত্ব বা এদেরকে আবার মূল ধারায় ফিরিয়ে আনার দায়িত্বটা টোটালি আমার উপর বর্তাবে, বা আমরা যারা শিক্ষক আছি আমাদের উপর বর্তাবে। আর যারা বাড়িতে যারা আছেন, সচেতন গার্জিয়ানদের বিষয়ে আসলে কিছু বলতে হয় না, কারণ ওনারা তো আসলেই সবসময় একইভাবে ওনাদের বাচ্চাদের কেয়ার করেই যান। ধন্যবাদ আপা, আপনাকে অসংখ্য ধন্যবাদ। আমাদের অনুষ্ঠানে আমি আরেকটা প্রশ্ন করবো, আমাদের শিক্ষার বিশেষ অনুষ্ঠানে এসে আপনার কেমন লেগেছে মনের কথাটা? জি, আমি তো আসলে পুরো অনুষ্ঠানটাতেই থাকতে চেয়েছিলাম, কিন্তু নেটের কারণে দুর্ভাগ্যবশত আমি ওই জাকির স্যারের কথাটা তেমন ভালো করে শুনতে পারিনি, বা ফারজানা ম্যাম যখন কথা বলছিলেন তখনও একটু মানে অল্প কিছুক্ষণ পরে ওখান থেকে বের হয়ে গেছিলাম। তো আমার এখানে আসলে আমি যখন এই ধরনের প্ল্যাটফর্মে কথা বলার সুযোগ আসে আমি খুব আবেগ আপ্লুত হই, কারণ এর মাধ্যমে আমি
মানে পুরো বাংলাদেশের সবার কাছে পৌঁছে দিতে পারি। তো দিতে পারি। এই বিষয়টার জন্য আমি আসলে শিক্ষারল্য.com যারা এখানে কাজ করছেন বা যারা এই অনুষ্ঠানটি করার মতো মহতী উদ্যোগ নিয়েছেন তাদের প্রতি কৃতজ্ঞ। আর আরেকটা কথা মানে আমি সবসময় বলতে চাই যে করোনার যে পজিটিভ না নেগেটিভ দিক যাই থাকুক না কেন, পজিটিভ দিক একটা হয়েছে যে বাংলাদেশের মানে শিক্ষক সমাজ যে কতটা আধুনিক এবং কতটা মানসম্মত, এটা করোনা না আসলে যারা নাক সিটকে বলতো এতদিন যে সরকারি প্রাথমিক বিদ্যালয়ে মানসম্মত শিক্ষক নেই, সরকারি প্রাথমিক বিদ্যালয়ে মানসম্মত পড়াশোনা হয় না, তারা এখন দেখতে পাচ্ছে যে সরকারি প্রাথমিক বিদ্যালয়ে কেমন শিক্ষক আছেন এবং তারা কি করতে পারেন, কিভাবে করতে পারেন এবং কতটা স্বপ্রণোদিত হয়ে করতে পারেন। এখানে প্রতিটা শিক্ষক যারা আছেন তারা নিজের জায়গা থেকে তার বেস্টটা দিচ্ছেন। তো এই জায়গায় এই যে বিষয়টার কারণে আমি বলবো যে করোনার পজিটিভ দিক এটাই, আমরা দেখাতে সক্ষম হয়েছি যে বাংলাদেশের সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকরা আসলে কতটা মানে ইউনাইটেড হয়ে এক হয়ে গিয়ে কাজ করতে পারে। ধন্যবাদ ধন্যবাদ আমাদের অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। আমি এ পর্যায়ে যাচ্ছি আমাদের ফারজানা লিজাপার কাছে। ফারজানা লিজাপা, আজকে আমাদের শিক্ষা আলো বিশেষ টক শোতে এসে আপনার কেমন লেগেছে? আপনার মনের সংক্ষিপ্ত কথা আমাদের দর্শক শ্রোতার উদ্দেশ্যে প্রকাশ করুন। ফারজানা আপা। অনেক ধন্যবাদ আপনাকে এবং আমাদের শিক্ষারআলো.com এর পরিচালক যিনি আছেন ওনাকে বা সংশ্লিষ্ট যারা আছেন সবাইকে ধন্যবাদ, যারা আমাদের সাথে যুক্ত ছিলেন এবং আমাদের অনুষ্ঠান দেখেছেন। আমার অনেক ভালো লেগেছে আজকে এখানে এসে যুক্ত হতে পেরে। আসলে আমরা তো এমনিতে গৃহবন্দীর মতোই ছিলাম কয়েক মাস, ঘরে থেকে সবগুলো কাজ করেছি, অনলাইন ক্লাস বা বিদ্যালয় স্টুডেন্টের সাথে যোগাযোগ রাখা, সব কাজই আমরা ঘরে বসে করেছি। কারোর সাথে যে আসলে মনের কথাগুলো বলবো বা কোন কাজ করতে আমাদের কি সমস্যা হয়েছে সে ধরনের কোনো সুযোগও ছিল না। তো আজকে এখানে এসে আমরা নিজের মনের কথাগুলো বলতে পেরেছি। পাশাপাশি আমার সাথে আরো গুণী দুজন ছিলেন, আমাদের শ্রদ্ধেয় আলম নাসরা ম্যাম, ওনার অনেক সুন্দর কথাগুলো এতক্ষণ শুনেছি, অনেক ভালো লেগেছে। আমাদের জাকির স্যার ছিলেন, ওনার কথাগুলো শুনেছি। আর আমাদের কুমিল্লার অহংকার, আমাদের সঞ্চালক যিনি আছেন শিক্ষক সমাজের, আমি মনে করি সারা বাংলাদেশের অহংকার এখন লিপি আপা, ওনার সুন্দর সঞ্চালনা দেখেছি এবং ওনার সাথে যুক্ত থাকতে পেরেছি। আমার মনের সকল কথা এখানে বলতে পেরেছি, আমার অনেক ভালো লেগেছে। ধন্যবাদ সবাইকে। ধন্যবাদ ফারজানা ম্যাম, আপনাকে অসংখ্য ধন্যবাদ। আপনাদের সঙ্গে থাকেন। এই পর্যায়ে যাচ্ছি আমি আমাদের আজকে জাকির স্যারের কাছে। জাকির স্যার, আজকে আমাদের শিক্ষাআলো.com এ আমাদের বিশেষ টক শোতে এসে আপনার কেমন লেগেছে? আর আপনার কমলমতি শিক্ষার্থীদের উদ্দেশ্যে আপনার সংক্ষিপ্ত মনের কথা প্রকাশ করুন। জাকির স্যার। ধন্যবাদ লিপি আপা আবার আমাকে সুযোগ দেওয়ার জন্য। আমি ধন্যবাদ জানাচ্ছি আমার সম্মানিত দর্শক শ্রোতা যারা আমাদেরকে শুনেছেন, এবং কৃতজ্ঞতা এবং ধন্যবাদ জানাচ্ছি শিক্ষারআলো.com এর নির্বাহী সম্পাদক মারুফ সোহেল ভাইয়ের প্রতি, এবং চমৎকার উপস্থাপক আপনি লুৎফুন্নাহার লিপি আপার প্রতি, এবং আজকে যারা প্যানেল আলোচক হিসেবে ছিলেন আলম নাসরা আপার প্রতি, ফারজানা লিজা আপনার প্রতি। এবং আমার আসলে আরেকটি কথা আমি বলতে ভুলে গিয়েছিলাম। আজকে যে জাকির স্যারকে আপনারা চেনেন, সেই জাকির স্যার হয়ে ওঠার যে গল্পটা, সেই পেছন থেকে যারা আমাকে বিভিন্ন সময়ে সুযোগ দিয়েছেন, বিভিন্নভাবে সহযোগিতা করেছেন, আমাদের এটুআই প্রাণের স্পন্দন এটুআই, যে এটুআই যদি না থাকতো হয়তো আজকের এই জাকির স্যারের উদ্ভব হতো না, আজকে আলম নাসরা আপার মতো লোকের ওরকম খবরও থাকতো না। তো আসলে আমাদেরকে তুলে এনেছে প্রাণের এটুআই, আমাদের হৃদয়ের স্পন্দন, আমাদের প্রাণের স্পন্দন, আমাদের এটুআই। এবং আমাদের প্রিয় কুমিল্লা জেলার প্রিয় শিক্ষা অফিসার জনাব আব্দুল মজিদ মহোদয়ের প্রতি, এবং আমার উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা জনাব সৈয়দ মোহাম্মদ তৈয়ব হোসেন স্যারের প্রতি, কুমিল্লা জেলা অ্যাম্বাসেডর হিসেবে যারা নিযুক্ত আছেন তাদের প্রতি, এবং আমাদের যে হোমনার আমিনুল ইসলাম স্যারের প্রতি, এবং কুমিল্লা মিজানুর রহমান স্যার, এবং আমার হাসানকে শ্রদ্ধেয় গুরু
হাসান কেমরিয়ান স্যার, এবং কুমিল্লা টিটিসির শামসুদ্দিন তালুকদার স্যার, আক্তার হোসেন কুতুবী স্যার, চট্টগ্রামের মান্নান সুমন স্যার সহ এই জন্য অসংখ্য মানুষ যারা বিভিন্ন সময়ে বিভিন্ন ভাবে অনেক সময় আপসেট হয়ে যেতাম কাজ করতে গিয়ে। ওই যে আপনি একটু আগে বললেন নেগেটিভ কথাগুলো আমাদেরকে হতাশ করে, আলম নাসরা আপু বলছেন যে যদি 5টা বাচ্চার উপকার হয় সেটাই আমাদের চাওয়া আসলে। আমরা আমরা নিজেরাও জানি যে 100% আমাদের পক্ষে আসা সম্ভব নয়। তো অনেক সময় যখন আমরা খুব আপসেট হয়ে যেতাম, এই মানুষগুলো পেছন থেকে কিন্তু আমাদেরকে সামনে এগিয়ে দিয়েছেন। তো ওনাদের কাছে আসলে কৃতজ্ঞ, ওনাদের কথা বলতে হয়। এবং সর্বোপরি আমার প্রতিষ্ঠানের প্রধান যে অধ্যক্ষ, তিনি বিভিন্ন সময়ে বিভিন্ন ভাবে আমাকে উৎসাহ দিয়েছেন, অনুপ্রেরণা দিয়েছেন, আমাকে ছুটি ছাটার যে বিষয়গুলো আছে সেগুলো তো অনেক সহযোগিতা করেছেন। তো আমার শিক্ষার্থীদের উদ্দেশ্যে আমি যেটা বলবো আপা, যে যেহেতু আমরা একটা সময় করোনার সেকেন্ড ফ্লোটা আমাদের শুরু হয়ে গেছে, আমরা জানি যে ইউরোপের যে দেশগুলো আছে সেই দেশগুলোতে কিন্তু এখন মারাত্মক অবস্থা আবার ধারণ করেছে। আমার ছোট বোন আছে ইউরোপে, সে বলেছে যে তাদের অবস্থা এখন আবার, মাঝখান দিয়ে একটি স্কুল খোলার মতো পরিবেশ হয়েছিল, তারা আবার বন্ধ করে দিয়েছে। এবং আমাদের পার্শ্ববর্তী দেশ পাকিস্তানে আমার আইএসএ পার্টনার আছে, ওই ম্যাডামের সাথে যখন কথা হয়েছিল উনি আমাকে বললেন যে ওনারা স্কুল খুলে দিয়েছেন এবং 15 দিন স্কুল চালিয়ে কিন্তু ওনারা আবার ক্লোজ করে দিয়েছেন। তো আমি এতটুকু বলবো, আমরা এতটা হেলাফেলা করার কোনো সুযোগ নেই এবং আমরা স্বাস্থ্যবিধি মানতে হবে, শুধু মানলে হবে না, কঠোরভাবে। যেহেতু এই যে করোনাটা কিন্তু ঠান্ডার সাথে একটা রিলেশন আছে, শ্বাসকষ্টের সাথে একটা রিলেশন আছে, সেহেতু এই জিনিসটা আমাদেরকে খেয়াল রাখতে হবে ধন্যবাদ। যে আমরা হ্যাঁ, আমাদের কোমলমতি শিক্ষার্থী যারা আছে তারা যেন স্বাস্থ্যবিধি মেনে মাস্ক পরে প্রয়োজনের বাহিরে, তারা যেন বাহিরে না যায় এবং তারা যেন গরম পানি, বিশেষ করে এখন এই সময়টাতে যে খাবার পানিটা আমরা খাই একটু ফুটিয়ে গরম পানিটা খাবো, ওই রকম করে একটু স্বাস্থ্যবিধি মানার চেষ্টা করব। এবং আজকে শিক্ষার আলো .com এর সাথে সংশ্লিষ্ট সকলকে আমার অন্তঃস্থল থেকে ধন্যবাদ, কৃতজ্ঞতা জানিয়ে, এবং দর্শক শ্রোতা আপনারা শিক্ষার আলো .com এর সাথে থাকবেন সেই প্রত্যাশা রেখে আমি শেষ করছি। আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম। ধন্যবাদ জাকির স্যার, ধন্যবাদ। প্রিয় সুধী, আমরা আমাদের অনুষ্ঠানে প্রায় শেষ প্রান্তে চলে এসেছি। আমি ধন্যবাদ জানাচ্ছি আমাদের আজকে 3জন আলোচককে, আমাদের সম্মানিত অতিথিবৃন্দদেরকে। আপনাদেরকে আমি আবারও অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি, কারণ আপনারা আপনাদের যুক্তিসঙ্গত আলোচনা করেছেন, সুন্দর সুন্দর পরামর্শ দিয়েছেন, শিক্ষার্থীদের কথা বলেছেন, শিক্ষার কথা বলেছেন। তাই আপনাদেরকে আমি অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি আমাদের শিক্ষার আলোর আজকে বিশেষ টক শোর পক্ষ থেকে। প্রিয় অতিথিবৃন্দ, আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আহ সরকারি নিয়ম কানুন মেনে থাকবেন, বাড়িতে থাকবেন, স্বাস্থ্যবিধি মেনে চলবেন। আমার প্রিয় দর্শক শ্রোতা, আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি, আপনারা আমাদের সঙ্গে এতক্ষণ ছিলেন, আমাদের সাথে আপনাদের গুরুত্বপূর্ণ মতামত আমাদের সাথে শেয়ার করেছেন। আর শেষ পর্যন্ত থাকার জন্য আমি আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। আমার প্রিয় দর্শক শ্রোতা, আপনারা জানেন যে আমাদের শিক্ষা আলোর বিশেষ টক শোতে বাংলাদেশের বিভিন্ন জেলা থেকে আমরা বিভিন্ন গুণী শিক্ষক, কর্মকর্তা মহোদয়কে আপনাদের মাঝে হাজির করি, বিভিন্ন সময় বিভিন্ন আলোচনা করে থাকি, সমালোচনা করে থাকি। আপনারা আমাদের সঙ্গে থাকেন, তাই আপনাদেরকে আমি অশেষ ধন্যবাদ জানাচ্ছি। প্রিয় দর্শক শ্রোতা, আমাদের অনুষ্ঠানের প্রায় শেষ পর্যায়ে, তাই আমি আপনাদেরকে বলবো আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিরাপদে থাকবেন, সরকারি নিয়ম কানুন মেনে চলবেন। আর শিক্ষার আলোর বিশেষ টক শোতে সব সময় চোখ রাখুন আমাদের সামনে, কোন জেলা থেকে আমরা কোন গুণী অতিথিবৃন্দ নিয়ে আপনাদের মাঝে হাজির হয়ে যাব। সেই পর্যন্ত ভালো থাকবেন। আল্লাহ হাফিজ। আল্লাহ হাফেজ।